আশা করি ভালো আছেন। সবাইকে আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। তো আপনারা কম্পিউটার টেস্ট পাশ করলেন। আম, সবাইকে অভিনন্দন বলা যায়, কারণ সব কিছুই তো আসলে নকআউট পর্ব ছিল এবং আপনারা এখনও টিকে আছেন 3170 জন, তাই না? 3170 জন। তো এর ভিতর আপনাদের ধরেন 800 প্লাস মাইনাস আপনাদের কিন্তু চাকরি হবে। তার মানে এখান থেকে আপনারা 800 জন প্লাস মাইনাস সারদার মাঠে যাবেন। মানে আপনারা এর ভিতরেই আছেন, যে অনেকেই আছেন যে এর ভিতর স্বপ্ন পূরণ হয়ে যাবে, আবার অনেকেই বাদ পড়তে পারেন। এখন এখানে যারা ক্লাসটা করছেন বা পরবর্তী সময় শুনবেন, তাদের জন্য বলি যে যেহেতু আমাদের এসআই কিংবা সার্জেন্টে 50 নম্বর, আপনারা জানেন যে ভাইবা ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট সব মিলিয়ে 50 নম্বর। এই 50 নম্বর আপনার কিন্তু মূল চাকরির পরীক্ষায় যোগ হয়। আপনারা 250 নম্বর আমাদের আছে হলো রিটেন পরীক্ষা, আর বাকি 50 নম্বর হলো ভাইবা। ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট, এটা আমি পরে আসছি যে এটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো সব মিলিয়ে 300 নম্বরের মধ্যে আপনি কত পেলেন, এটার উপর ভিত্তি করে আপনার চাকরিটা হবে। এবং আপনার কিছুটা, এটা জাতীয় মেধা, অনেক এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকেরই, জাতীয় মেধা বা রেঞ্জ ভিত্তিক। তবে এক্ষেত্রে আমি বলবো যে জাতীয় মেধা অবশ্যই তো রেঞ্জ ভিত্তিক, তো কিছু প্রথমে তো একটা জাতীয় মেধা হিসাব করা হবে, এরপরে আপনার রেঞ্জ ভিত্তিক, যেহেতু রেঞ্জ ভিত্তিক এসআই পরীক্ষা হচ্ছে, তো ঢাকা রেঞ্জে একটা স্পেসিফিক সংখ্যা নিতে পারে, এটা নর্মাল। তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো সব মিলিয়ে আপনাকে এখানে কিন্তু একটা দারুণ প্রস্তুতি নিতে হবে। কারণ দেখেন, মনে করেন আমি যতটুকু শুনেছি যে এবার আপনারা যারা টিকেছেন, মানে অনেককে না গ্রেস দিয়ে টিকানো হয়েছে, মানে একদম খুব কম মার্কে টিকেছেন অনেকেই। মানে 150 তো একদম লোয়েস্ট মার্ক। মানে এখানে 150 আপনাকে পেতেই হবে। আপনি জানেন যে প্রত্যেকটা পরীক্ষা, প্রত্যেকটায় আপনি যদি 50% মার্ক পান, সেক্ষেত্রে আপনার 150-এর মতো হয়। এইটাই কিন্তু সবচেয়ে লোয়েস্ট মার্ক। 150 না, এটাই এটাই না, আপনারা কি হিসাব করছেন? 150 হয় না, কত হয়? মনে করেন এই যে বাংলা, হ্যাঁ, 50, 50, 100, ঠিক আছে, 125 হয়। হ্যাঁ, লোয়েস্ট 125 হয়। তবে 150-এর মতো, 150 যারা পেয়েছেন বেশিরভাগ মানে কাট মার্ক এরকম 150-এর মতো এরকম বা এর আশেপাশে আছে। হ্যাঁ, তো সব মিলিয়ে খুব খুব কমে আপনারা কিন্তু এবার টিকছেন। এবার সবার মার্ক কিন্তু গড়ে পড়তে অনেক কম, যেহেতু পরীক্ষাটা একটু কঠিন এসেছিল, তারপর মেন্টাল অ্যাবিলিটি একটু কঠিন হয়েছিল। তো সব মিলিয়ে একটু একটু মানে হয়ে গেছে। এবার আপনাদের চাকরি পাওয়া এমন আছে যে আপনারা 150 আর 30, 180, 90 বা 180, 90-এর কাছাকাছি যারা পাবেন, তাদেরও চাকরিটা হয়ে যেতে পারে। ঠিক আছে। এখন দেখেন, এই ভাইবাটা কেন এখন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এর জন্য যে আপনার তো আর কিছু করার নেই, কম্পিউটার টেস্টের মার্ক তো আর যোগ হয় না। আপনি কোনো মতে পাস করছেন বা ফেল করছেন, এটাই কিন্তু টপিক। কিন্তু এই 50 নম্বর কিন্তু যোগ হয়। এই 50 নম্বর কিন্তু যোগ হয়। এই 50 নম্বর যোগ হওয়া মানে কি, এখানে একটা দুইটা মার্ক যদি আপনার কোনো মতে, একটা দুইটা মার্কও কিন্তু আপনার চাকরি পাওয়া কিংবা না পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এই বিষয়টা আপনি যদি মাথায় না রাখেন, তাহলে কিন্তু আপনি প্রস্তুতি ভালো করে নেবেন না। তাহলে কিন্তু আপনার চাকরিটা কিন্তু এখান থেকে এত দূরে এসে কিন্তু আপনি ছিটকে পড়তে পারেন। আমি আগেও বলেছি যে দেখেন, এখানে আপনারা প্রায় কতজন, প্রায় 2000-এর জন্য, 2000-এর বেশি আপনারা এখান থেকে ছিটকে যাবেন। তাহলে আপনাকে চেষ্টা করতে হবে এই ভাইবেতে অন্তপক্ষে 1 বা 2 মার্ক হলেও যে কোনোভাবে বিভিন্ন প্রস্তুতি, আপনার প্রস্তুতি আপনি এমনভাবে নেবেন যাতে আপনি নিজেকে নিজে দোষারোপ না করতে পারেন যে না, আপনি আরেকটু চেষ্টা করতে পারেন। হ্যাঁ, অনেকেই ভাবে যে ভাইবার প্রস্তুতি নেওয়ার কিছু নাই, কিন্তু আমি নিজে ভাইবা দিয়েছি। তো আমি আপনার 38 বিসিএস ভাইবা দিয়েছিলাম, 41 বিসিএস ভাইবা দিলাম। ঠিক আছে। তো সব সব মিলিয়ে আমি বিভিন্ন ভাইবার গ্রুপেও যুক্ত ছিলাম, বিসিএস ভাইবা, মক ভাইবাও আমি নিজেও দিতাম। তো সেখানে দেখেছি ভাইবা অনেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন অনেকেই বলে যেহেতু এসআই সার্জেন্ট মাত্র 50 নম্বর, তো সেক্ষেত্রে এটা হয়তো ওরকম ফ্যাক্টর না, কিন্তু এটাও আসলে ফ্যাক্টর। এটা এটা আমি কিভাবে বুঝাই, দেখেন, আপনি মনে করেন 150 পেলেন, আর রিটেনে রিটেনে 150 পেলেন, আর মনে করেন 40 পেলেন ভাইবায়, তো সব মিলিয়ে আপনার নম্বর হলো 190। এখন দেখেন, রিটেনে একজন 160 পেলো, কিন্তু সে মনে করেন ভাইবাই পেলো 25, তাহলে তার নম্বর হয় কত? দেখ, তার নম্বর হয় কিন্তু 85। তার মানে কি, এখানে কিন্তু সে 5 নম্বর কম পেয়ে গেল। মানে রিটেনে সে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরও কিন্তু ভাইভাতে কম পাওয়ার জন্য, ভাইভা তো 25 মার্কে পাস, তো 25 পেলেও কিন্তু ভাইভাতে কম পাওয়ার জন্য কিন্তু কম পেয়ে গেল, মানে অনেক, মানে তার চেয়েও কম পেয়ে গেল।
মানে যে রিটেন একজন খারাপ দেওয়ার পরেও কিন্তু সে কম পেয়ে গেল। এখন এখানে দেখেন, যেহেতু চাকরি হওয়ার ক্ষেত্রে একটা দুইটা মার্ক অনেক অনেক সময় দেখেন 185-তে চাকরি হয়েছে, 184-তে চাকরি হয়নি, এরকম হবে না, হবে কিন্তু। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো মূল্যে আপনি আপনার প্রস্তুতিটাকে শানিত করার জন্য, মানে এই ভাইবার প্রস্তুতিটাকে অবশ্যই শানিত করবেন। এইটা বলার জন্যই আপনাকে এত সময় আমি বকবক করলাম। তো যাই হোক, তো শানিত করার জন্য আপনাদের 3 ধরনের প্রস্তুতি আছে, আমি 3টা ভাগ করেছি। একটা হলো আপনার বাহ্যিক প্রস্তুতি, দ্বিতীয়টা হলো মানসিক প্রস্তুতি, আর একটা হলো পড়াশোনা। এর ভিতর যেহেতু আপনারা জানেন যে ভাইবা ভোস এবং অ্যাপটিটিউড টেস্ট 50 নম্বর, শুধু ভাইবায় আপনি কিভাবে কি উত্তর দিলেন সেটা 50 নম্বর, এবং আপনার আচরণ, অ্যাপটিটিউড টেস্ট মানে কি আপনার বাহ্যিকগত আচরণ, আপনার কনফিডেন্ট, আপনার কথা বলার ধরন, আপনার নেচার, আপনার পুলিশের প্রতি আগ্রহ, আপনি কিভাবে তাকাচ্ছেন, আপনার কনফিডেন্ট কেমন, আপনার সব মিলিয়ে ওভারঅল সব কিছু কিন্তু একজন সাইকোলজিস্টও কিন্তু সেখানে থাকে। তো সেক্ষেত্রে এই বাকি সম্পূর্ণ আপনার সামগ্রিক বিষয় মানে ইন্টারনাল বিষয়টা দেখা বা আপনার আগ্রহটা কেমন, আপনার এই বিষয়গুলো দেখাটাই কিন্তু 25 নম্বর, আর আপনি কিভাবে কি উত্তর দিচ্ছেন সেটা হলো 25 নম্বর, এই দুইটা ভাগে ভাগ করা। তো এখন দেখেন, তো এটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী প্রস্তুতি, তারপরও আপনারা এখন থেকেও যদি শুরু করেন যে না, আপনার যেমন মনে করেন আপনি মুক্তিযুদ্ধ, তারা কি চায়, পুলিশের কিন্তু ওই যে ভাইবা বা অন্যান্য বিষয়ে রেজুলেশনে কিন্তু লেখা আছে যে আপনি মুক্তিযোদ্ধা বা এদের প্রতি আগ্রহ মানে মুক্তিযুদ্ধ ভাবাপন্ন হতে হবে, এটা কিন্তু আপনার মেন্টাল হিসেবে বোঝা যাবে। এটা আপনারা কিছুটা বিতর্কিত হতে পারে, আপনারা কিন্তু তারপর আপনাদের বলে রাখি, যেমন আপনি যদি একটু অন্যমনা হন, মনে করেন অন্যপন্থী হন, তাহলে আপনার আচার ব্যবহার নেচার, আপনার প্রশ্নে কথা ধরনে অনেক সময় বোঝা যায় কিন্তু। এর জন্য চেষ্টা করবেন যে এই আপনি আগে থাকতেই একটা মুক্তিযুদ্ধ ভাবাপন্ন এবং আপনার পুলিশের প্রতি চরম আগ্রহ আছে, ইউ হ্যাভ এ ড্রিম, আপনি যে কোনো সব কিছু স্যাক্রিফাইস করতে পারেন, যে কোনোভাবে আপনি আপনার পুলিশের জন্য বা আপনার ডিউটির জন্য স্যাক্রিফাইস করতে পারেন, আপনার প্রচণ্ড আগ্রহ আছে। এই আগ্রহ এই বিষয়টা দেখতে পারলে কিন্তু আপনি অ্যাপটিটিউড টেস্টের যে 25 নম্বর এখানে কিন্তু আপনি বেশি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন যে মানে এই বাহ্যিক প্রস্তুতিটা আমি বলি যে আপনাদের অনেক সময় গেট আপটা অনেক সময় অনেক বেশি, গেট আপটা দেখবেন যে একজন দরিদ্র মানুষও যদি খুব সুন্দর করে পোশাক পরিচ্ছন্ন মানে সুন্দর পোশাকে খুব সুন্দর করে সে মানে স্মার্টলি সে যায়, তখন কিন্তু তাকে আলাদা লাগে, একটু অফিসার লাগে। আর যেহেতু এসআই সার্জেন্ট একটা সেকেন্ড ক্লাস গেজেটেড অফিসার, সুতরাং এখানে আপনার পোশাক আশাকের প্রতি আপনার অবহেলা করলে হবে না। অনেকেই দেখি যে পোশাক আশাকে কোনো মতে যায়, নর্মালি যায়, মনে হয় ইন আগে ওরকম প্র্যাকটিস করে না, আমাদের সাধারণত প্র্যাকটিস করা হয় না, তারপর মোটামুটি ফর্মাল ড্রেস হঠাৎ করে পরি, তো ওই সময় যখন যাই তখন মনে হয় আরে কপাল, মানে নিজেকে কেমন যেন একটু অগন্তুক লাগে। মানে যখন প্রথমবার আপনি হয়তো, আমরা তো সবসময় করে চলাফেরা করি না, তো হুট করে আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন মানে ফর্মাল পোশাক পরবেন, তখন আপনাকে হঠাৎ করে কিন্তু একটু অন্যরকম লাগতে পারে। এর জন্য এখনই চেষ্টা করবেন যে কোনোভাবে যেন এখন থেকেই আপনি ফর্মাল পোশাকে স্মার্ট হয়ে যেতে পারেন। এখন শার্ট প্যান্ট ছেলেদের ক্ষেত্রে বলছি যে দেখেন, আপনি প্যান্টটা এমন করে সুন্দর করে একটা কালো প্যান্ট তৈরি করেন যাতে একদম ফিটফাট হয়, যাতে বেশি চাপা না হয়, যাতে আপনি আবার অস্বস্তি ফিল না করেন, আবার বেশি ঢোলাও না হয়। স্মার্টলি আপনি একটা প্যান্ট তৈরি করলেন কালো জাতীয়, এবং আপনার শার্টটা করলেন একটা ফর্মাল শার্ট করলেন, সেটা ঝকমক কালার না হয়, আবার মনে করেন ঈদের কালার এটা সেটা এগুলো না হয়, ঝকমক টাইপের উল্টোপাল্টা করছে আপনার, এমন হতে পারে যে মানে মানে কেমন যেন ঝকমক করছে, এটা সেটা করছে, মানে জাস্ট একটা ফর্মাল পোশাকে এখানে ভিতরে সাদার ভিতরে আপনার হতে পারে কি ভিতরে কিছুটা মানে থাকতে পারে, র্যাগ যাকে বলে, মানে এরকম থাকতে পারে। তবে সাধারণত চেষ্টা করবেন সাদার ভিতরে, অথবা আপনার পিঙ্ক কালার হতে পারে, বা ফর্মাল টাইপের বিষয়টা হলো এরকম করে আপনারা শার্ট এবং প্যান্ট এটা এখনই চুজ করে রাখবেন, এবং মাঝে মাঝে এটা এখন পরবেন। আরেকটা বিষয় ভাই, আমি কথা বলছিলাম, আমাদের এনবিআর এর একজন অফিসার আছে, তো আমি মানে সে বলছিল যে ভাই স্মার্টনেস কাকে বলে, এই বিষয়টা আপনি কখন বুঝবেন। স্মার্টনেস হলো তার, আপনি কোনো ছেলেকে যদি আপনি সে স্মার্ট কিনা এটা যদি মানে বুঝতে চান, তাহলে আপনি তার জুতার দিকে তাকান, অথবা আপনি তার বেল্টের দিকে তাকান, বেল্ট এবং জুতা। ভাই এই বিষয়টা আমি আপনাদের বারবার বলছি ভাই, যে বেল্ট এবং জুতা এই দুইটা বিষয় আপনারা অনেক বেশি সেন্সিটিভ হবেন। সেন্সিটিভ মানে কি, চেষ্টা করবেন যে খুব সুন্দর করে বেল্টটা একটু দামি কেনার চেষ্টা করবেন, এবং খুব সুন্দর যাতে হয়, ঠিক আছে। আমি
আমি যেমন একটা দেখাতে পারি নরমালি আপনার এইটা হলো এই যে বাটা বা এই যে বিভিন্ন শোরুম থেকে একটা সুন্দর একটা বেল্ট আমি কিনছিলাম, এই যে এইরকম বেল্টটা হতে পারে। আপনারা দেখছেন, আমাকে দেখা যাচ্ছে? আপনারা একটু বলেন তো। মোটামুটি একটা ভালো বেল্ট পরলে। আচ্ছা আচ্ছা, না এইটা অনেক সময় আপনাদের মনে হতে পারে ইরিলিভেন্ট আলোচনা, কিন্তু ভাই যেহেতু গেট আপ একটা ব্যাপার ভাই বেতে, এর জন্য আপনাদের বলছি দয়া করে একটু শুনবেন, কষ্ট করে দেখবেন, কিছু না কিছু অবশ্যই আপনারা উপকৃত হবেন। একটা সুন্দর একটা বেল্ট কিনবেন কালো, মানে মানানসই, এবং যাতে বেল্টটা একটু ভিআইপি মনে হয় ভাই। চেষ্টা করবেন, যাদের একটু সামর্থ্য আছে চেষ্টা করবেন যে বেল্টটার মাধ্যমেই আপনি মনে করেন আপনি নিজেকে একটু আলাদা করে ফেলতে পারেন। এটা আপনারা মনে হতে পারে যে স্যার এটা কি বলেন, আর একটু দেখা যাচ্ছে মানে এই যে মনে করেন এইরকম এরকম এরকম টাইপের। আমি এই দেখা যাচ্ছে না? একটু উঁচু করেন, আচ্ছা একটু উঁচু করেন। আচ্ছা, এই যে বেল, জি স্যার, জি স্যার। এই মানে এটা আমি ওই যে বাটা শোরুম থেকে কিনছিলাম মনে হয়, বাটা শোরুম থেকে, মানে এইটা 700-800 টাকা দিয়ে কিনছিলাম। কিন্তু অনেক অনেক নর্মাল বেল্ট কিনে অনেকের এই জায়গায় দাগ থাকে বুঝলেন, বেল্টে মনে করেন যেখানে বেল্ট পরে এই যে কোনায় না, মনে করেন এই যে এইখানে এইখানে দাগ থাকে, মনে হয় যে অনেক দিন আগে পরে আসছে, কেমন যেন মনে হয় বেল্টে কেমন হয়ে গেছে, আবসা হয়ে গেছে, মানে অনেক দিন ইউজ করলে বেল্টটা দেখবেন রং ডিসকালার হয়ে যায়, তারপর অনেক সময় ছিঁড়ে যায়। তো ওইগুলো অনেক সময় এতটা কেয়ার করে না, ভাবে আছে তো সমস্যা নাই, কিন্তু ওইগুলো ওই বেল্টটা দেখলেই কিন্তু আপনার স্মার্টনেস বোঝা যায়। এখন আসি জুতা। আরে বেল্টটা আপনি একটু টাইট করে পরবেন, হ্যাঁ টাইট করে সুন্দর করে দেখবেন, এখানে ইউটিউবে অনেক ভিডিও আছে খুব সুন্দর করে স্মার্টলি কিভাবে পরতে হয় বেল্ট, ওইগুলো আপনারা অনেক পাবেন। হ্যাঁ, এখন দেখেন জুতা, এটা আমার রিসেন্টলি পুলিশ থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে এইটা হলো অক্সফোর্ড শু, ঠিক আছে? অক্সফোর্ড শু, এই যে দেখছেন এই যে আছে, মনে করেন এই যে আমাদের অক্সফোর্ড শুটা বুঝতে পারছেন না? অক্সফোর্ড শু কাকে বলে? এই হলো অক্সফোর্ড শু, একটু দেখার চেষ্টা করেন। এই যে অক্সফোর্ড শু, এইটা হলো কি, এই যে আপনার ফিতা থাকবে, হ্যাঁ ফিতা থাকবে, এবং এই যে এইরকম এইরকম টাইপের, আপনারা একটু দেখে নেন। এটা পুলিশ, এটা কিন্তু পুলিশ দিয়েছে আমাকে, বুঝলেন? আমাকে পুলিশ এটা আমাদেরকে দেয়, এটা আমাদেরকে বরাদ্দ করে প্রতি বছরই দুই জোড়া দেয় অক্সফোর্ড শু, ঠিক আছে? এরকম করে একটা অক্সফোর্ড শু আপনারা কিনে নিয়ে যেতে পারেন। অথবা আপনারা যদি কারো যদি কেনার সমস্যা থাকে, এটা অক্সফোর্ড শু না হলেও চলবে, তবে কালো তো অবশ্যই হতে হবে, কালো করে নিয়ে যাবেন। তবে অক্সফোর্ড শু ইজ এ স্মার্ট শু ফর ফর্মাল ড্রেস, ঠিক আছে? ভাইবার জন্য অক্সফোর্ড শু ম্যান্ডেটরি বলা যায়, বিসিএস ভাইবা বলেন বা অন্য পুলিশের ভাইবা, তো এই শুটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন অক্সফোর্ড শুটা। এই আমি এখনো এটা পড়িনি, কিন্তু এর নতুন এসেছে, আমি এটা জাস্ট আপনাদেরকে একটু করলাম যে মানে দেখাচ্ছি যে বিষয়টা কি। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন এই যে এই বেল্ট এবং জুতার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক হবেন, ঠিক আছে? এরপর আসি চুল কাটা। এই দেখেন চুল কাটা আমি যদিও রিসেন্টলি কেটেছি। এখন কথা হলো কি, আপনারা চুল অনেকেই আছে জুলফি, আমাদের এক ব্যাচমেট মানে জুলফি এরকম বড় করে এরকম গিয়েছিল, একদম বড় জুলফি নিয়ে গেছিল, এবং তাকে এটা নিয়ে প্রশ্ন করছে এবং খুব উল্টাপাল্টা প্রশ্ন করছে, তাকে অপমান করছিল। এখন কথা হলো কি, আপনারা চুল কাটবেন একদম এই পিছন থেকে ফিনিশিং দিয়ে, মানে ওই যে আছে না ট্রিমার দিয়ে ফিনিশিং করে সুন্দর করে পুলিশিকে একটা কাট দিবেন, তবে মিশিয়ে দিবেন, আবার না থাকে এরকম, মানে খাদ না থাকে, মিশিয়ে দিবেন, খুব সুন্দর করে মিশিয়ে দিবেন, মিশিয়ে একদম ছোট করে কাটবেন, এবং একদম পুরা মানে একদম রিফ্রেশ থাকবেন, পুরো রিফ্রেশ থাকবেন। এবং চুল কাটার কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, এবং চুলগুলো যাতে এলোমেলো না থাকে, একদম সুন্দর করে প্রয়োজনে এখানে আপনি শ্যাম্পু করার পর আপনার কন্ডিশনার দিয়ে যাতে আপনি চুলগুলো এমনি, অনেকের থাকে এরকম থাকে, এরকম বাইবার যাওয়ার সময় এরকম থাকে মানে মানে এগুলো কিন্তু খুব নর্মাল আলোচনা, কিন্তু শুনতে অনেক সময় মনে হতে পারে যে স্যার আমাকে কি শেখাচ্ছে, কিন্তু মানে মানে এখন কথা হচ্ছে অনেকের দেখবেন আপনার এই চুলটা আপনি একটা নিয়ে যাবেন, একটা চিরুনি নিয়ে যাবেন, অন্তপক্ষে একটা চিরুনি যাওয়ার সময় যদি এরকম দেখায় আপনাকে, তাহলে কি আপনাকে বিধ্বস্ত লাগবে না বলেন? এখন আপনি যদি এইভাবে সুন্দর করে একটু যান, তাহলে কিন্তু দেখবেন যে আপনাকে কিন্তু একটা মানে পরিপাটি এবং সুন্দর লাগছে। এবং দেখবেন অনেকের কিন্তু মুখ থেকে গন্ধ আসে, হ্যাঁ অনেকের এটা অনেক সময় আছে যে হয়তো অপরিচ্ছন্ন থাকে, অথবা হতে পারে যে তার এমনি আসে, ন্যাচারালি গন্ধ আসে। তো অনেকে দাঁত পরিষ্কার ঠিকভাবে করে না, এই ক্ষেত্রে গুরুত্ব দেয় না। আপনারা চেষ্টা করবেন একটু সুন্দর করে দাঁত পরিষ্কার করতে, এবং দাঁতটা যেন ঝকমকে থাকার চেষ্টা করে, এবং খুব সুন্দর করে আপনি ওয়াশ করবেন, যাতে অন্তপক্ষে আপনার যদি কোনো গন্ধ থাকে তাহলেও যাতে আপনি এর আগে পানি পান করে গেলেন, অথবা মোটামুটি একটু যাতে আপনার কথা বলার সময় কোনোভাবে দুর্গন্ধ না আসে। তারপর নখ কাটা বা এই টুকটাক যে বিষয়গুলো আছে এগুলো তো অবশ্যই আপনারা করে যাবেন। এখন অনেকের প্রশ্ন আছে দাড়ির ক্ষেত্রে।
দেখেন, যারা দাড়ি রাখছেন তারা দাড়ি রাখবেন, সমস্যা নাই, সহি সালামতে দাড়ি হলে কোনো ঝামেলা নাই। তবে আপনাদের যাদের এইরকম একটু বেশি স্টাইল করার আছে, এই বিষয়টা আমার মনে হয় ইগনোর করাই ভালো। হ্যাঁ, তারপরেও যারা করতে চান, মনে করেন এটা করতে পারেন, এটা যার যার দায়িত্ব। তবে আমার কাছে মনে হয় ফ্রেশ হয়ে যাওয়াই ভালো, একদম রিফ্রেশ, ঠিক আছে? আর যাদের দাড়ি আছে তারা দাড়ি নিয়ে যাবেন, সমস্যা নাই, একদম সুন্দর করে দাড়ি নিয়ে যাবেন। তবে সহি সালামতে দাড়ি বুঝেন, হুজুর তো হুজুর আপনি, এর মানে আপনি একদম ওই যে মনে করেন একটু আমরা যেমন করি ফ্রেঞ্চ কাট, এ কাট সে কাট, এগুলো ভালো না, ঠিক আছে? এগুলো ভালো চোখে দেখে না। আর টাই তো আপনারা পরতে পারেন, টাই অবশ্যই পরতে পারেন, টাই না পরলেও সমস্যা নাই, টাই পরতে পারেন। তবে ব্লেজার বা কোট, যেহেতু এখন গরমের সময়, এটা না পরলেও চলবে, ঠিক আছে? এখন দেখেন আর একটা বিষয় হলো যে মেয়েদের ক্ষেত্রে আপনারা তো শাড়ি পরবেন খুব সুন্দর করে, আপনাদেরকে আর এইভাবে অ্যাডভাইস দেওয়ার কিছু নাই। মানে সুন্দর হালকা সাজবেন, খুব বেশি সাজার দরকার নাই। অবশ্যই সাজবেন, একটু মেকআপ করবেন, সুন্দর দেখলে সুন্দরের পূজারি আমরা সবাই। আর ফার্স্ট এক্সপ্রেশনটা সবসময় জরুরি, হ্যাঁ? এর জন্য আপনারা যার যেটা আছে সেইটা খুব সুন্দর করে পরিপাটি হয়ে একটা শাড়ি পরে যাবেন, সালোয়ার কামিজও পরে যেতে পারেন, সমস্যা নেই। হিজাব বা অন্য বিষয় সেটা আপনাদের যার যার ব্যক্তিগত বিষয়, এটা পরে যেতে পারেন। আর একটা বিষয় চশমা, অনেকেই চশমা পরেন, তো যারা চশমা পরেন তারা চশমা পরেই যাবেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, তাহলে আপনার কনফিডেন্ট কমে যেতে পারে, ঠিক আছে? দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না, তাহলে আপনাদের কনফিডেন্ট কমে যেতে পারে। তবে আপনার যারা চশমা পরেন না তারা চশমা তো অবশ্যই পরবেন না। আর চশমা ছাড়া যদি অনেকে যায়, তাহলে দেখবেন যে তাকে অকার্ট লাগতে পারে এবং সে নিজের মনের ভিতরে ফিল হতে পারে যে আমি আপসা দেখি বা কিছু দেখি না, এরকম অনেক সময় মনে হতে পারে। এতে কিন্তু আপনার ভাইবায় ইফেক্ট ফেলতে পারে। এর জন্য আপনি চশমা নিয়ে যান, চশমা নিয়ে অনেকেই চাকরি হয়েছে, সমস্যা নাই। এটা যদি আপনার বাদ যান আপনি, তাহলে মেডিকেল টেস্টে বাদ যাবেন বা অন্য কোনো আপনার চোখে যদি মারাত্মক সমস্যা থাকে, কিন্তু ভাইবে এটা কোনো ম্যাটার করে না। আচ্ছা, এই হলো আপনার বাহ্যিক প্রস্তুতি, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। এইটা অনেকে ইগনোর করে, এই বিষয়গুলো আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। এখন আরেকটা বিষয় আছে, মানসিক প্রস্তুতি। এই বাহ্যিক প্রস্তুতি কিন্তু অনেক বড় ফ্যাক্টর। ভাইবার আমার কাছে মনে হয় 20 থেকে 30% নম্বর এটা ক্যারি করে। এরপর দেখেন মানসিক প্রস্তুতি যে আপনি ভাইবা দিবেন, আপনি ভাইবা দিতে যাচ্ছেন, এটা আপনাকে মন থেকে, এটা তো এখনই আপনারা মনে চলে আসতেছে, এখন এটা একটা ভাইবা ভীতি শুরু হয় যে আমি ভাইবা দিব, কি হবে না হবে, সেটা একটা টেনশন কাজ করে। কিন্তু আপনি মনে রাখবেন যে আপনাকে জীবনে সফল হতে হলে ইউ হ্যাভ টু ফেস, আপনাকে অবশ্যই ফেস করা শিখতে হবে। আপনি যে কোনো মূল্যে, এইটা আমি আগে বুঝতাম না যে আমাকে ফেস করতেই হবে। আপনি যদি পালিয়ে যান, আপনি যদি ভয় করেন, আপনি যদি কোনো কিছু করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আপনাকে বাঁচতে হলে আপনাকে বীরের মতো ফেস করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে। সেটা উগ্রতা হবে না, বাট কনফিডেন্ট। আত্মবিশ্বাস এবং অহংকার, এই দুইটার ভিতর কিন্তু পার্থক্য খুব কম। এর জন্য আপনাকে ফেস করতে হবে এবং ফেসটা আপনি করবেন খুব সুন্দর করে, কনফিডেন্টের সাথে। এইটা থেকে পালাতে যাবেন না। এখন এই ভাইবে আপনি যেহেতু ফেস করতে হবে, আপনার ভয় কাজ করতে পারবে। এই ভয়টা দূর করার জন্য আমি তো আপনাদের এই যে মক ভাইবে আমি আপনাদের বলে রাখছি, যদিও আমি এই 46তম রিটেন দিব, আমার সামনে ইন্সপেক্টরশিপ পরীক্ষা, আমি আসলে সময় দিতে পারছি না, নিজে চাকরি করি, আমি অন্যদের মতো আসলে অতটা সময় দিতে পারছি না। আমি যে আসে তাকে আমি করাই, মানে ওই রকম, যেহেতু অনেকে রিকোয়েস্ট করছে, এর জন্য বাধ্য হয়েই বর্তমানে এই কোর্সটা করাচ্ছি। তো আমি এই যে মক ভাইবে কোর্সটা যে করাচ্ছি, এটা হলো আপনাদের প্র্যাকটিস করার জন্য, এটা আহামরি কিছু তা না। তবে আমি যেহেতু নিজে একজন এসআই, যেহেতু একটা ফেস ভ্যালু আছে আমার, যেহেতু 3-4টা ব্যাচ আছে, মনে করেন করিয়েছি, ব্যাচ বলতে কি আমি 26তম সার্জেন্টে সেখানে 200-250 হয়েছে, মানে আমার ব্যাচ থেকেই। তারপর 40তম এসআইতে মোটামুটি মক ভাইবে দিয়ে অনেক সফলতা হয়েছে। এর জন্য একটা ফেস ভ্যালু আছে। এখান থেকে আপনারা প্র্যাকটিস করে, মক ভাইবে প্র্যাকটিস করে আপনারা নিজেকে গড়তে পারেন। যেহেতু সুযোগ নাই, আপনি অন্য কোনো জায়গায় ভাইবে দেবেন, সুযোগ নাই। আমি নিজে বিসিএস ভাইবা, মক ভাইবে দিয়ে আমার কাছে মনে হলো এটা করি। এরকম করতে গিয়ে আপনারা অনেকে উপকৃত হয়েছেন। যদি আপনারা মক ভাইবে কিছু দিতে চান, 2-3টা, এবং পুরোপুরি ভাইবের ক্লাসটা আপনারা করতে চান, যেমন 7টা ভাগে ভাগ করছি আমার ভাইবে ক্লাসটা। আজকে হলো নিজ জেলা বিষয় পড়া আছে আমার মক ভাইবে করছে। এরপর আমি নিজ জেলা, নিজ ডিপার্টমেন্ট, নিজ বিভাগ, পুলিশ বিষয়ে, সাম্প্রতিক বিষয়ে, মুক্তিযুদ্ধ, এরকম ভাগ করে 7টা ক্লাসে পড়া দিব এবং ওখান থেকে মক ভাইবে নেবো এবং পূর্ণাঙ্গ আরও 2টা মক ভাইবে নিব। এইভাবে করে সাজিয়েছি। যাক, এটা একটু জাস্ট বললাম, জাস্ট অনেকে আছে যে আপনারা এটা শুনলে অনেক উপকৃত হতে পারেন, অনেকে আবার আসতে পারেন, তো আপনাদের আবার এটার ভালো হতে পারে, এর জন্য বলা। এরপর আমি আবার চলে আসি, দেখেন শুদ্ধ করে কথা বলা প্র্যাকটিস এখনই আপনাকে করতে হবে। এটা
এটা তো মানে হুট করে হয় না, তবে সচেতন যদি থাকি তাহলে আমাদের কিন্তু শুদ্ধ করে কথা হয়। অবচেতন মনে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের গেও ভাষায় কথা বলে থাকি, এই খাইছিস নি, এই খাইছোস, এই আটগে যা, কইয়ে যা, খাইয়ে যা, আমাদের কোটালিপাড়ার ভাষা, ঠিক আছে? তো এরকম শুদ্ধ ভাষায় আপনি যদি অবচেতন মনে কথা বলেন তাহলে কিন্তু আপনার নেচারটা প্রকাশিত হয়ে যাবে। কিন্তু আপনি যদি সচেতন থাকেন, এখন মানে ইউ শুড বি কনসাস, আপনাকে এখন সচেতন থাকতে হবে এভরি মোমেন্ট এভরি সেকেন্ডস, মানে আপনি কি বলছেন, আপনি কি চিন্তা করছেন, এটা কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কারণ আপনার চিন্তার প্রতিফলনই কিন্তু আপনার কথা, আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ার। এর জন্য চিন্তা করবেন ভালো এবং কথা বলবেন অবশ্যই শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করবেন। এখন থেকে আপনারা চেষ্টা করবেন যে যে আপনার একদম খুব কাছের মানুষ, যাদের সাথে আপনি আঞ্চলিকভাবে কথা বলেন তাদের সাথে কথা না বলা, মানে এখন কিছুদিন। এবং যারা খুব অপরিচিত মানুষ তাদের সাথে কথা বলা, এবং এমন হতে পারে যে এমন মেয়ে বন্ধু থাকতে পারে, ছেলে বন্ধু থাকতে পারে, প্রেমিক প্রেমিকার সাথে যাদের সাথে কথা মানে বললে মনে করেন আঞ্চলিকতা চলে আসে, তাদের সাথেও বলার খুব বেশি বলবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আপনার প্রেমিকাকে বা প্রেমিককে ইমপ্রেস করার জন্য শুদ্ধভাবে কথা বলেন, সেটা কিন্তু আপনি কন্টিনিউ করবেন। আপনি প্রয়োজনে ইংলিশে একটু মাঝে মাঝে কথা বলবেন, সেটা কন্টিনিউ করবেন, দেখবেন আপনার মানে কনফিডেন্ট বিল্ড আপ হবে। এর জন্য শুদ্ধভাবে কথা বলবেন। আর একটা কথা হলো যে কথা শোনা, আমি এটা বলি প্রত্যেকটা ভাইবা মগ ভাইবা করছে, আমি বলি যে আমি যেটা ভুল করছি আমি নিজেও বুঝি না, যে আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুক্ত ভাই, মূল কথা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া আমাদের এত পরিমাণ ডিস্ট্রাকশন আনছে। মনে করেন এই যে আপনি ক্লাস করছেন, আপনি কি 100% আমাকে শুনতে পাচ্ছেন? যদি আমাকে 100% শুনেন তাহলে আপনার মানে কপাল ভালো বা আপনার প্র্যাকটিস ভালো আছে। কিন্তু অনেক সময় আছে যে অনেক ডিস্ট্রাকশন চলে আসে, মেসেজ চলে আসে, এটা চলে আসে, সেটা চলে আসে, অথচ এমন হতে পারে যে আপনি মানে আপনার মনোযোগ আপনি ঠিকভাবে স্থির করতে পারছেন না। মনে করেন আমি ভালো কথা বলছি, তখন আপনার শুনতে ভালো লাগছে, যখনই একটু খারাপ কথা বা মানে সহ্য হচ্ছে না, যে স্যারে কি বলে ফালতু কথা এটা সেটা, আর ধৈর্য ধরছে না, এর চেয়ে আমি মানে প্রেমিকের সাথে কথা বলি বা অন্য স্যারের সাথে কথা বলি। মানে এমন হতে পারে যে আমি হয়তো মাঝে মাঝে বোরিং কথা বলতে পারি। এমন আছে যে আমি যে ভাই কথা বলি 30-40 মিনিট কথা বললে ভাই সব সময় সব কথা ভালো লাগে, কিন্তু বোরিং বিষয়টাও যদি আপনি একদম মনোযোগ সহকারে শুনতে পারেন, দ্যাটস ইউর স্কিল, দ্যাটস ইউর ক্যাপাবিলিটি। মানে অন্যদের চেয়ে এখানে কিন্তু আপনি আলাদা। আপনি যেখানে মনোযোগ দিবেন সেটাই আপনার হবে। এর জন্য আপনি চেষ্টা করবেন মনোযোগ দিয়ে একদম কথাটা শোনার জন্য। কারণ ভাইবা বোর্ডে পুলিশ যদি আপনাকে একটা প্রশ্ন করে, আপনি কি স্যার সরি স্যার বুঝতে পারিনি আরেকবার বলবেন, দ্যাটস দ্য ভেরি নেগেটিভ ইফেক্ট। এটা অনেক সময় মানে এটা কিন্তু ভালো, অনেকে আপনি নর্মালি অনেক সময় শুনতে না পারেন, কিন্তু এটা কিন্তু একটা নেগেটিভ বিষয়ে চলে যায় যে আপনি মনোযোগী না, এটা কিন্তু তারা বিচার করে ফেলে। হ্যাঁ, এটা আপনি মনোযোগী না, এটা কিন্তু তারা বিচার করে ফেলে। এর জন্য আপনি চেষ্টা করবেন যে এখন থেকে মনোযোগটা প্র্যাকটিস করা, এবং ছোট ছোট বিষয় আঞ্চলিক কথা হোক, এমন আছে আমাদের পুলিশ অফিসার আঞ্চলিকভাবে সবাই যে শুদ্ধভাবে কথা বলতে পারে বা সবাই সবসময় যে বলবে তা তো না। তারা সেখানে বস, সেখানে তাদের মতো করে বললো আপনি বুঝলেন না, তাহলে তো আপনি উত্তর দিতে পারবেন না। তার মানে আপনি কথা শোনার উপরে দিস ইজ ইনপুট, এই কানটা হলো আপনাদের ইনপুট, এই ইনপুটটা হওয়ার পরে এই মাথাটা হলো আপনার পুরো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার, এবং আপনি আউটপুট করবেন আপনার মুখ দিয়ে। এখন কথা হচ্ছে আপনি কথা শোনার পর এরপর আপনার কিন্তু ন্যানো সেকেন্ড সময় নিতে হবে। এক সেকেন্ড আপনি নিতে পারেন, কিন্তু ন্যানো সেকেন্ডের ভিতর আপনাকে কিন্তু মানে ভাবতে হবে আপনি কি বলবেন, সাথে সাথে আপনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। যেমন আমি যদি বলি আচ্ছা বলুন তো আপনি কেন পুলিশে আসতে চান, এরকম যদি বলি, তখন কিন্তু আপনার সাথে সাথেই সেই আপনার যা সাজানো গোছানো আছে সেটাকে একটা রিস্টার্ট করে আপনাকে গুছিয়ে খুব সুন্দর করে বলতে হবে। এইটা যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু আপনি মনে করেন যে অনেকেই আছে দেখবেন যে মাথা খুব ভালো কাজ করে, ভালো ঘুম দিয়েছে এবং প্র্যাকটিস আছে এবং কনফিডেন্ট আছে, সব কিছু করছে, মক ভাইবে দিছে, তার মাথা ভালো কাজ করবে। তখন হবে কি সে আস্তে করে ওই প্রসেসিং আউটপুটটা ভালো দিতে পারবে। সে ভালো করে শুনছে, তার মানে কি তার প্রসেসিংটা ভালো হবে, তার মানে কি তার আউটপুটটা ভালো হবে। এর জন্য আপনারা শোনা প্র্যাকটিস করেন এবং গুছানো মাথার ভিতর নিজের ভিতর গুছানো প্র্যাকটিস করেন, যে আপনি মানে আপনার ভিতর প্রশ্ন তৈরি করুন, যে আপনি যে মক ভাইবা দিবেন বা আপনি ভাইবা দিবেন আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, কি কি হতে পারে, সেগুলো আস্তে আস্তে লিখে ফেলুন। তারপর এইভাবে তৈরি করুন নিজেকে, যাতে করে আপনার কমন পেলে তাতে আপনার এটা হয়ে যেতে পারে। আর একটা বিষয় আছে যে মনে করেন আপনাকে বললো যে আপনার উপজেলার চেয়ারম্যানের নাম কি, বললো, আপনি কিন্তু জানেন স্যার উপজেলা চেয়ারম্যান নাম জনাব মোহাম্মদ আবুদ আলী, মানে আপনার কমন পড়ে গেছে, আপনি ঠাস করে বলে দিলেন, মানে সময় নিলেন না, ঠাস করে। এবার আপনাকে বললো যে আপনার আচ্ছা বলেন তো বাংলাদেশের মুখ্য সচিবের নাম কি, এখন আপনার কমন পড়ে নাই। তখন আপনার মনে আছে হালকা পাতলা, যে সব যে একসাথে ভালো করে মনে পড়বে এমন না,
তো আপনি প্রসেসিং করতেছেন, তখন আপনি সময় নিচ্ছেন, এরকম এরকম করতেছেন, তখন কিন্তু আপনার বুঝে যাবে। কিন্তু আমি এটা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনার হঠাৎ করে মনে পড়লো যে মাহবুবুর রহমান, ঠিক আছে, তখন আপনি জনাব মাহবুবুর রহমান, হ্যাঁ, এরকম বললেন। কিন্তু যখন আপনি মনে করা জিনিস, মানে হঠাৎ করে কমন পড়া জিনিস আর আনকমন জিনিস, এই দুইটা আপনারা মানে মিলানোর চেষ্টা করবেন না। মানে এইটা বিষয়টা আমি বলতে চাচ্ছি, মনে করেন আস্তে আস্তে বলবেন সব কিছু। যেমন আপনার কমন পড়েছে, আপনি মানে নিজেকে উচ্ছ্বসিত করবেন না। আপনি ধরে নেবেন যে হ্যাঁ স্যার, আমাদের উপজেলার চেয়ারম্যান জনাব মতিউর রহমান, ঠিক আছে। আপনার সচিব, সচিব আপনার কমন পড়ে নাই, কিন্তু আপনি চেষ্টা করলেন মনে মনে, ওদের তো বুঝতে দেবেন না যে এটা হালকা কমন আমার, মানে সব একই রকম উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কমন আনকমন যাই হোক না কেন, আপনি নার্ভাসও হবেন না, আপনি কমন কনফিডেন্ট থাকার চেষ্টা করবেন। প্রশ্ন কমন পড়ছে, আমরা ঠাস ঠাস করে বলে দিতে হবে একদম সর্বে সর, হ্যাঁ 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 পেরে গেছি। কমন কমন পড়লেই যে আপনি একদম সুন্দর করে একদম মানে মানে উগরে দিবেন, এটা যে একদম আপনাকে ভালো নম্বর দিবে, এটা কিন্তু কথা না। বুঝতে পারছেন কি না কথাটা? আচ্ছা, আপনার আমার কথাগুলো কি শোনা যাচ্ছে ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন এই বিষয়গুলো একটু নোট করবেন আপনারা যদি চেষ্টা করেন আমি যেগুলো বলছি। এখন দেখেন আরেকটা বিষয় হলো যে যদি আপনি না পারেন তাহলে সরি বলতে হবে। মনে করেন এখন মনে করেন আপনাকে বললো যে বলেন তো আপনার ইউনিয়নের চেয়ারম্যানের নাম কি, কিন্তু আপনি নার্ভাস হয়ে এমন পরিমাণ নার্ভাস হয়ে গেছেন, আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কি মানে কি ছাতা, আমার আপনার কিছুই মনে নাই, আপনি ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছেন। এখন কি করবেন আপনি? এখন বিপদে পড়বেন, এখন বলবেন স্যার আমি যাই স্যার, আপনার তো চাকরি দরকার। এখন মনে করেন এই সমস্ত প্রশ্ন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? মনে করেন আপনার জানা দরকার ছিল ইউনিয়নের চেয়ারম্যানের নাম অথবা আপনার জেলার এসপির নাম, এখন আপনি তখন বলবেন যে সরি স্যার এটা আমার জানা উচিত ছিল, মানে সরি স্যার এটা আমার জানা মানে এখন মনে পড়ছে না, সরি স্যার আমি এটা জানি কিন্তু আমার নামটা মনে পড়ছে না, এরকম বলবেন। এরকম কিছু টেকনিক আছে, মানে আপনার যেটা বাধ্যতামূলক জানা, যেমন আপনার বাবার নাম আপনার মনে নাই, আপনি কি করবেন? বিপদ না ভাই? এখন কথা হলো এই ক্ষেত্রে আপনি বলবেন যে সরি স্যার আমার মানে আমার জানা তো উচিত ছিল, আমার এখন মনে পড়ছে না স্যার, আমি আসলে ব্ল্যাঙ্ক, আমার আমার স্যার এখন মনে পড়ছে না, এরকম বলবেন আপনি, ঠিক আছে। আর যেটা মনে করেন না জানলে সমস্যা নাই, যেমন বললো যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কি, এইটা যদি বলে তখন আপনার এটা জানলেও সমস্যা নেই, না জানলেও সমস্যা নেই। জানলে ভালো হতো, সরি স্যার এটা আমার জানা নেই, সরি স্যার আমি এটা পারছি না, সরি স্যার এটা আমার জানা নেই, তখন আপনি এটা কিন্তু বলতে পারেন। তাহলে বুঝতে পারছেন আপনি কোথায় বলবেন যে আপনার মানে আপনার কোথায় আপনি বলবেন সরি স্যার এটা আমার জানা নেই, আর কোথায় বলবি সরি স্যার, কোথায় বলবেন যে সরি স্যার এটা আমার মনে নাই, এটা বুঝতে পারছেন? মনে নাই কোনটা, যেটা আপনার একদম জানা দরকার, যেটা না জানলে আপনার মনে করেন আপনি শেষ, ঠিক আছে। আপনার উপজেলা চেয়ারম্যান, আপনার এসপি, পুলিশের যে ইন্সপেক্টরের নাম, আপনার ডিআইজির নাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধানের নাম, ঠিক আছে, তারপর বঙ্গবন্ধু জাতির পিতার মানে কোথায় কি করছিল না করছিল, এগুলোকে স্যার আমার এটা মনে পড়ছে না, ঠিক আছে। এইরকম করে সিস্টেম করে আপনাকে বলতে হবে, কোথায় সরি বলতে হবে, কোথায় আমার জানা নেই, কোথায় স্যার এটা আমার জানা উচিত ছিল, আমার মনে পড়ছে না, এগুলো আপনাকে জানতে হবে। বুঝতে পারছেন আশা করি। এখন দেখেন আরেকটা বিষয়, আপনাকে উত্তেজিত করার জন্য স্যারেরা অনেক কিছু বলতে পারে, এই আপনি তো নাম্বার টাম্বার পান নাই, কি করেন উল্টাপাল্টায়, এই কম নাম্বার, এটা সেটা আপনার দ্বারা হবে না, আপনাকে অনেক নেগেটিভ কথা বলতে পারে, উল্টোপাল্টা কথা বলে ফেলতে পারে। তো এই বিষয়গুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে, আপনাকে হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হয়ে যান, হায় রে আমি তো ভালো পাই নাই, তখন আপনার কিন্তু সব কিছু চেহারায়, আচরণে, দৃষ্টিভঙ্গিতে, সব জায়গায় কিন্তু আপনার মনে হবে যে কি হইলো, এটা কি করলো, ঠিক আছে, এরকম কিন্তু মনে হতে পারে। এর জন্য আপনি যাই আপনাকে উল্টোপাল্টা যা কিছুই বলুক না কেন, আপনি নর্মাল থাকার চেষ্টা করবেন, আপনি ইতিবাচক থাকার চেষ্টা করবেন। না স্যার আমি মোটামুটি স্যার পরীক্ষা তো ভালোই দিয়েছিলাম স্যার, আমি মোটামুটি আত্মবিশ্বাসী স্যার, আমি আশা করি যদি খারাপ কিছু হয়ও তা আমি মোটামুটি, মানে এরকম করে বলবেন যে স্যার আমি আত্মবিশ্বাসী, আমি মোটামুটি ভালোই দিয়েছিলাম স্যার, আশা করি স্যার আমার জবটা হবে, এরকম ইতিবাচক থাকবেন, ঠিক আছে। তো এরপর দেখেন, তারপর আপনাকে দরজা প্রবেশ করার ক্ষেত্রে আপনার যাতে শব্দ না হয় এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এবং সুন্দর করে বসার ক্ষেত্রে যেন চেয়ার টানাটানিতে শব্দ না হয়, সুন্দর করে বসে যেতে পারেন। এরপর আপনার হাত যাতে একদম উপরে না উঠে আবার নিচে একদম কুচিমুচি না হয়ে থাকবে, আপনার হাতটা এমন করে রাখবেন যাতে আপনার ঘাড় উল্টোপাল্টা নড়া না পরে, আবার একদম সোজা, একদম এরকম থাকবেন, একদম সোজা, একদম রোবটের মতো এমনও না, নর্মাল থাকবেন, আপনি কনফিডেন্ট থাকবেন, নর্মাল থাকবেন, এই বিষয়গুলো করবেন। এগুলো এক হিসাবে আপনাদের মানসিক প্রস্তুতি, মানে ভাইবের ক্ষেত্রে এটা হলো মানসিক প্রস্তুতি। প্রথমে বললাম বাহ্যিক প্রস্তুতি, এখন হলো মানসিক প্রস্তুতি। এরপরে যে বিষয়টা পড়াশোনা,
এখন আপনাদের বাকি হলো 10 বা 20% হলো পড়াশোনা ভাই। এই 80%ই মনে করেন এই প্রস্তুতি এইগুলো আপনাকে নিতে হবে, ঠিক আছে? এখন বাকি বিষয়টা হলো যে আপনি পড়াশোনা কি করবেন, নিজ জেলা বিষয়ে পড়াশোনা করবেন, নিজের জাতীয় তথ্যাবধান গোপালগঞ্জ, মনে করেন গোপালগঞ্জ জেলা যদি হয় গোপালগঞ্জ.bd.com এরকম একটা ওয়েবসাইট আপনারা খুঁজে পাবেন। গোপালগঞ্জ জেলা সার্চ দিলে বা যার জেলা, সেখানে জেলার ঐতিহ্য, জেলার দর্শনীয় স্থান, জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তি, জেলার ব্র্যান্ড নেম, কখন কি হয়েছিল না হয়েছিল এই বিষয়ে থাকবে। তারপর আপনি নিজ বিভাগ, নিজের ডিপার্টমেন্ট বিষয়ে আপনি খুব সুন্দর করে পড়বেন, কোথায় কি আপনার এগুলো তো আমি আপনাকে বলতে পারবো না। যার যার ডিপার্টমেন্টে আপনার ডিপার্টমেন্ট যদি হয় তাহলে কি কি প্রশ্ন করতে পারে সেরকম আপনি 20-30টা প্রশ্ন আপনি করে ফেলেন। সেরকম আপনি 20-30টা প্রশ্ন করে ফেলেন, নিজে নিজে উত্তর দেন। তারপর আপনাদের যে বড় ভাই আছে যারা আগে বিসিএস ভাইবা বা অন্যান্য ভাইবা দিয়েছে, আপনার ডিপার্টমেন্ট থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো সাহায্য নেন, ঠিক আছে? এইভাবে করে নিজ জেলা, নিজ ডিপার্টমেন্টের বিষয়, নিজ ভার্সিটির বিষয়, নিজের অধ্যাপক বা নিজের ডিপার্টমেন্টের কোনো জায়গায় কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে কিনা বা গুরুত্বপূর্ণ কিছু টার্ম, এইগুলো আপনাকে পড়তে হবে নিজ দায়িত্বে। এরপর হলো আপনি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এটা তো মাস্ট করার বিষয়, এগুলো তো আপনি অবহেলা করতে পারবেন না। ভাষা আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য, তারপর পুলিশের ইতিহাস, পুলিশের বিভিন্ন মনে করেন মামলা, আপনি ইফতেখার বা যারা একটু আছেন একটু মিউট করবেন, হ্যাঁ? তো সব মিলিয়ে এই বিষয়গুলো আপনারা, এই পুলিশের যত বিষয়গুলো এগুলো আপনাকে জানতে হবে। কোথায় কোন রেঞ্জ, কোন জায়গায় আপনার রেঞ্জের প্রধানকে, পুলিশের প্রধানকে, পুলিশ কমিশনারকে, ঠিক আছে? প্রথম পুলিশ কমিশনার কে ছিল, তারপর কার কি বেতন, রেশন, এগুলো হালকা পাতলা সুযোগ সুবিধা, কোন জায়গায় কিভাবে যাওয়া যায় না যাওয়া যায়, এগুলো আপনারা পড়বেন, ঠিক আছে? এরপর সাম্প্রতিক বিষয়গুলো যেগুলো খুব আলোচিত বিষয়, মনে করেন এই যে ফিলিস্তিন, ইসরায়েল, প্যালেস্টাইন, তারপর খেলাধুলার বিষয়গুলি বা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি, এই ফেসবুকে যেগুলো ভাইরাল বিষয়গুলো, এগুলো অনেক সময় জিজ্ঞেস করে বসতে পারে। দুর্নীতি বিষয় জিজ্ঞেস করে বসতে পারে, আপনি কি এটা করার জন্য এখানে আসছেন, এরকম অনেক কিছু জিজ্ঞেস করে বসতে পারে। এগুলো আপনাকে হ্যান্ডেল করতে হবে। আর একটা বিষয় হলো যে সাম্প্রতিক তো গেল, এরপর মানচিত্র জিজ্ঞেস করতে পারে অনেক সময়। এগুলো আগে করতো, এখন একটু কমছে, যে মানচিত্র কোথায় কোন দেশ, কোথায় কোন জেলা, কোথায় কি আছে না আছে, এগুলো মানচিত্রটা আপনারা একটু ফোকাস করবেন। আর একটা বিষয় যে ট্রান্সলেশন প্রায় জিজ্ঞেস করে, এটা একটা কমন টপিক। এই বিষয়গুলো আপনারা মোটামুটি পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে মোটামুটি একটা ভালো প্রস্তুতি আপনারা নিতে পারবেন। তো আশা করি আমি যে 3টা ভাগে ভাগ করছি আপনাদের প্রস্তুতি, আজকের ক্লাসটা আপনারা যারা করবেন বা দেখবেন, আমার মনে হয় আপনাদের মোটামুটি 50% প্রস্তুতি হয়ে যাবে। আপনারা এখান থেকে অনেক কিছু পাবেন। আর একটা বিষয়, এরপরে যে মক ভাইবা যারা আছে, এগুলো হলো যারা নিজেকে আরও শানিত করার জন্য আমি মোটামুটি মক ভাইবা বা অন্যান্য বিষয়গুলো নেই। আমার সাথে থাকতে হলে আপনাদের এই যে আমি মক ভাইবা করছি, আজকে থেকেই ক্লাস শুরু হবে। আজকে মোটামুটি ওদের একটু সকালবেলা একটু নিয়েছি এবং রাতে একটা নেওয়ার চেষ্টা করব। এভাবে করে ওদের 7টা ক্লাসের মাধ্যমে শেষ করব। এই হলো বিষয়। তো আপনারা যারা মক ভাইবা কোর্সে ভর্তি হতে চান তারাও ভর্তি হতে পারেন, এই হলো বিষয়। আর যারা না পারবেন তারা অন্তপক্ষে নিজের বন্ধুবান্ধব বা বিভিন্ন ফ্রি গ্রুপে সার্ভিস বিভিন্ন জায়গায় আছে, সেখানে আপনারা নিজের মতো করে চেষ্টা করেন, সেটা করলেও হবে না এমন কোনো কিছু না। নিজের মতো করে চেষ্টা করেন তাহলেই হবে। আর আমি মূলত এখন খুব গণহারে তেমন কিছু নিচ্ছি না, কারণ আমার নিজের সময় কম, আমার কম আসলেই মনে হয় ভালো, কিন্তু আমারও মানে মাঝে মাঝে সব কিছু এই মনে করেন কষ্ট করব, আর্থিক বিষয়ে আমারও দরকার আছে। এর জন্য মনে করেন যারা পেইড করে আসবে তাদের জন্য আমি কষ্ট করব, আমি কিছু পাচ্ছি, তারা কিছু পাবে। এর জন্য কম আসলেও দুঃখ নাই, মানে সমস্যা নাই, কোনো কিছু নাই। তাদের নিয়ে সময় দিতে হবে। বেশি আসলেও বরং আমার সমস্যা, কারণ আমি এত সময় এখন আর দিতে পারছি না, ঠিক আছে? আর গণহারেও আমি এরকম করে এবছর নিচ্ছি না। তো যাই হোক, ব্যাপার না, আমি আমার ব্যক্তিগত কিছু কথা বললাম। এখন কথা হলো, আপনাদের কিছু প্রশ্ন করেছিলেন আমাদের এই যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, এবং আপনাদের নিজস্ব কিছু প্রশ্ন এখন মনে হয় তৈরি হয়েছে। তো আপনাদের প্রশ্ন যারা করবেন তারা দয়া করে একটু দ্রুত আপনারা করেন, প্রশ্ন করার চেষ্টা করেন। আচ্ছা, যারা প্রশ্ন করবেন তারা একটু হাত জাগান। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বাইজিৎ মোল্লা বলেন তো ভাই, প্রথমে আনমিউট করেন তারপর কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, বাইজিৎ মোল্লা। আচ্ছা স্যার, ড্রেস কোডের বিষয়ে আর কি, ভাইবার ড্রেস কোড। হ্যাঁ হ্যাঁ, এইটা বিষয়ে কথা বলছি। আপনি কি এটা শুনছেন আগে না কেবল জয়েন করছেন? না স্যার, আমি জয়েন করতে পারি নাই ফার্স্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ড্রেস কোড আপনি ওই যে নর্মাল কালো প্যান্ট, সাদা বা সাদার উপর র্যাগ বা কোনো কিছু ফর্মাল একটা শার্ট পরবেন। এবং এই বিষয় নিয়ে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। আপনারা দয়া করে, আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, আপনারা একটু দয়া করে শুনবেন। আমি অনেক কষ্ট করে, অনেক কিন্তু গুছিয়ে আমি নোট করে এই যে
আপনাদের আমি এই যে নোট করে, বুঝলেন, নোট করে গুছিয়ে এত সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করছি যাতে আপনারা সহজেই সব কিছু পেয়ে যান। এটা একটু করে নেবেন, হ্যাঁ, তাহলেই হবে, সমস্যা নেই। ওকে, ইফতেখার আহমেদ। স্যার আমার কোশ্চেন হচ্ছে আমাদের নিজ ডিপার্টমেন্ট যে বললেন এখন অনেকে মাত্র বিবিএ শেষ করছে, আবার অনেকে এমবিএ করতেছে, তাহলে কোনটার উপর বেশি ফোকাস করলে ভালো হবে, যেটা রানিং চলতেছে নাকি শুধু বিবিএ বা না, অনার্স? যেটা রানিং চলতেছে বলতে কি বিবিএটা ফোকাস করবেন, না রানিং যেটা চলতেছে সেটা ওরকম ফোকাস না করলেও হবে, তারপর হালকা পাতলা পড়বেন। তবে আপনার যেটা শেষ করছেন বিবিএ, আসলে অনার্স থেকেই বেশি প্রশ্ন হয়, বিশেষ করে আপনার মেইন যেটা ফ্যাক্টর বেজ হলো আপনি কোন ডিপার্টমেন্ট ডিগ্রি করছেন, কিংবা আপনি মনে করেন অনার্স যে সাবজেক্ট বিষয় পড়ছেন, অনার্সটাই মূল ফ্যাক্টর, বুঝলেন, মাস্টার্সটা তেমন ফ্যাক্টর না। জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, শান্ত সরকার। নমস্কার স্যার। হ্যাঁ বলেন ভাই। স্যার আমাদের ড্রেস কোডের সাথে কি আমরা মানে ঘড়িটা যুক্ত করতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ঘড়িটা যুক্ত করবেন। এই যে তবে আমার যে স্মার্ট ওয়াচ আছে এটা এটা যুক্ত না করে ওই যে যেগুলো একদম ফর্মাল যেটা আছে ওইটা যুক্ত করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আর স্যার আমাদের অ্যাডমিট কার্ড কি ভাইভাতে আরেকটা দেওয়া হবে না, এটা দিয়ে চলবে স্যার? এটা ওই যে রিটেনের যে ইটা না, ওইটা দিয়ে হবে, রিটেন এবং কম্পিউটার টেস্টে যেটা নিয়েছেন ওইটা। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা মেহেদি হাসান। স্যার আমার মাস্টার্স কমপ্লিট করা, স্যার আমার অনার্স এর অরিজিনাল সার্টিফিকেট আছে কিন্তু মাস্টার্স এর নাই, আমার শুধু মার্কশিট আছে। এবং এর মাস্টার্সটা কি লাগবে? এখন আপনি কি এটা তো ইনপুট করেছেন তাই না, ওই ইসে অ্যাপ্লাই করার সময় ইনপুট করলে এটা নিয়ে যেতে হয়। এখন যদি না থাকে তাহলে আপনি নিয়ে যেন, এই যে কি বলবে, মার্কশিটটা নিয়ে যান, কিন্তু আর কি করার। আর যে দেখেন যদি পারেন উঠাতে পারেন, যদি প্রভিশনাল সার্টিফিকেট উঠাতে পারলে ওইটা নিয়ে যাবেন, ঠিক আছে। স্যার আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো স্যার বই কি পাওয়া যায় ভাইবার জন্য? এটা তো আসলে আপনার ডিপার্টমেন্ট কোনটা? পলিটিক্যাল সায়েন্স। আপনার পলিটিক্যাল সায়েন্সে আবার ডিপার্টমেন্ট লাগে নাকি? এটা তো মনে করেন নর্মালি যে ইতিহাস ঐতিহ্য, তারপর ওই ডিপার্টমেন্ট আপনার ছোট বড় দেখবেন আপনাদের অনেক বড় ভাইরা নোট ফোট করে ফেলছে, এই পলিটিক্যাল সায়েন্সের অভাব নাই, লোকজন সেখান থেকে নিয়ে আসবেন যে কি কি বিষয়, ঠিক আছে। আর এগুলো হলো আপনার এই যে সংবিধান, তারপর ওই যে রাষ্ট্র পরিচালনা, তারপরে এরিস্টটল, তারপরে এই যে কিছু দার্শনিক, তারপর আপনার কি বিভিন্ন তত্ত্ব, লিবারালিজম, তারপর ওই যে নিউ লিবারালিজম, এই বিভিন্ন, এগুলো তো আমিও জানি কিছু কিছু, এইগুলো আপনি পড়ে ফেলবেন, ঠিক আছে। আপনি নিজের মতো করে একটু নোট করেন, দেখবেন এটা আপনার ভালো লাগবে আরো, বুঝছেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, এরপর মেহেদি হাসান তো বললেন না? জি স্যার বলছি। আচ্ছা, শোভন মণ্ডল। আচ্ছা, আপনারা যারা কথা বলছেন তারা হাতটা নামিয়ে ফেলবেন, বুঝলেন। ওকে, শোভন মণ্ডল প্রথমে আনমিউট করবেন, তারপর কথা বলবেন। ওকে, আচ্ছা। জি স্যার, আমি সুবন মণ্ডল। স্যার হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমাকে যদি প্রশ্ন করে যে তুমি অনার্স শেষ করেছো, এখনো মাস্টার্স পড়াশোনা করতেছো, তুমি এখনই কেন পুলিশে আসতে চাও, বা তুমি পুলিশের চাকরিতে আমরা কেন তোমাকেই নেব, তখন আমি কি উত্তর দেব? এটা তো নর্মাল যে স্যার এখনই আসতে চাই। স্যার আসলে অনার্স তো 4 বছরের বিষয়, এবং স্যার একটা চাকরি আমার জন্য খুবই দরকার। আমার পারিবারিক অবস্থা বা ওভারঅল আমি আমার বাবা মাকে সাপোর্ট করতে চাই, আমি আমার পরিবারকে দেখতে চাই, এবং সাথে সাথে আমি দেশের জন্য কিছু করতে চাই। আর পুলিশ এমন একটা বিষয় যেখানে আপনার দেশের জন্য কাজ করা যায় এবং নিজের পরিবারকেও কিছু দেয়া যায়। তো সব মিলিয়ে স্যার আমার বেকারত্ব ঘোষানো দরকার, এবং আমি প্রথম থেকেই আমি অনার্স লেভেল থেকেই আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করে যাচ্ছি, এবং স্যার আমার পরিবারকে সাপোর্ট দেওয়াই আমার প্রথম কর্তব্য স্যার। আর যেহেতু স্যার কি বলা যায়, আর এরপরে দেখবা আরেকটা কিছু বলে ফেলছে, তারপর যদি কোনো কিছু না বলে আরেকটু পেঁচাবা, তারপর যে স্যার যেহেতু স্যার অনার্স আমি এসআইতে অনার্স ন্যূনতম অনার্স চাওয়া হয়েছে বা ডিগ্রি চাওয়া হয়েছে, সেটা আমি পরিপূর্ণ করেছি। তো আমি এটার জন্য স্যার আমি নিজেকে যোগ্য মনে করি, এই তো। ধন্যবাদ স্যার। তারিকুল ইসলাম তারেক। আসসালামু আলাইকুম স্যার। আদব স্যার। স্যার আমি বর্তমানে বিএফ শাহিন কলেজ কর্মীটলায় প্রভাষক হিসেবে আছি। এখানে স্যালারিও আমার এসআই স্যালারির চেয়ে বেশি, এবং জবটাও স্বায়ত্তশাসিত জব, নবম গ্রেডের জব। এখন স্যার আমাকে যদি জিজ্ঞেস করে যে আমি এটা ছেড়ে এসআই তে কেন আসতে চাই, সেই প্রশ্নটা বেশ মানে চিন্তা করেছি স্যার, কিভাবে দিলে ভালো হবে এখন স্যার? এটা তো আপনি বলবেন যে স্যার আসলে মানে আমার জব স্যার দরকার, আমার পরিবারের জন্য আমার জব দরকার ছিল, তাই আমি ওখানে ঢুকেছি, এবং আমার যোগ্যতা অনুযায়ী সেখানে আমি মোটামুটি ভালো একটা স্যালারি পাচ্ছি, এবং আমি অনেক সুবিধায় আছি। কিন্তু স্যার আমার
স্বপ্ন রয়েছে স্যার পুলিশে, তো আমি যে কোনো মূল্যে এই পুলিশ হওয়ার জন্য আমি যে কোনো কিছু স্যাক্রিফাইস বা ত্যাগ করতে পারি, ঠিক আছে। তো এই ত্যাগের এইটা তো আপনার আরো বোনাস পয়েন্ট, আপনি এটাকে বোনাস হিসেবে নিয়ে যাবেন, মানে আপনার আরো ভালো একটা ইতিবাচক দিক হয়ে যাবে, এটা নেতিবাচক না হয়ে আরো ইতিবাচক হবে, বুঝলেন? যে স্যার আমি স্যার আমি আগে কখনো অ্যাপ্লাই করিনি স্যার। হুম না এখন অ্যাপ্লাই এটাই প্রথম অ্যাপ্লাই। হ্যাঁ, এখন আপনি এটা বুঝাবেন যে স্যার আমি যে কোনো মূল্যে আমার জব দরকার ছিল তাই এটা করতেছি, ওটাও অনেক ভালো, তবে আমার স্বপ্ন এটা, আমি এটা এইটার জন্য আমি স্যার পড়াশোনা করছি ভিতরে ভিতরে, এবং মানে আপনি বুঝাবেন যে স্যার যাই হোক না কেন আমি এটার জন্যই পড়ছি। তবে আপনার জন্য ব্যক্তিগত সাজেশন যে আমি আসলে কি বলবো, আপনি দেখেন, আপনি ভাবেন, ঠিক আছে, জীবন আপনার এটা যদি মনে করেন পার্মানেন্ট, যেহেতু স্বায়ত্তশাসিত, আর যেহেতু পার্মানেন্ট বা অন্য জীবনটা যদি খুব ভালোভাবে কাটাতে চান, বেশি ঝামেলা না নিতে চান, বেশি চ্যালেঞ্জ না নিতে চান, নিরিবিলি কাটিয়ে দিতে চান, তাহলে এই জবে থাকতে পারেন আপনি, এটাই বুঝতে পারছেন? স্যার আরেকটু যোগ করতে চাই স্যার। স্যার যদি বলে যে আপনি তো এখন স্যালারি কম পাবেন এসআই আসলে আগের চেয়ে, তাহলে তো আপনি দুর্নীতি করতে আসতেছেন এখানে, স্পষ্ট যদি বলে, তখন আমি কি উত্তর দেব স্যার? স্যার স্যালারি কম বা এটা বিষয় না, আমি মোটামুটি স্যার আমার আহামরি কোনো ইচ্ছে নেই, আমার বিষয়টা আমি কোনো মতে স্যার চলতে পারলেই হলো, কিন্তু আমার স্বপ্ন পূরণ হচ্ছে এই জবের মাধ্যমে, আমি আমার পুলিশের পোশাকটা আমি গায়ে জড়াতে পারছি, এবং আমি এইটাই আমার স্বপ্ন, এবং এই পুলিশের গায়ে জড়িয়ে আমি অনেকের সেবা করতে পারবো, যারা এখন অলরেডি অনেকেই করছে, এবং সেই সেবা করার আমার একটা সুযোগ হবে, মানে পুলিশে আছে যে চাকরি নয় সেবাটা সেবা, এরকম একটা সার্কুলার থাকে না, তো সেই বিষয়টা ধারণ করে স্যার আমি মানে আমার স্যার পুলিশের পোশাকটা গায়ে জড়ানোই আমার স্বপ্ন, ঠিক আছে, এভাবে বলবেন না। ওকে ভাই, আচ্ছা এরপর তনয় কর্মকার। স্যার নমস্কার। স্যার আমার একটা প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে স্যার অনাপত্তি পত্র বলে কোনো কিছু আছে কিনা, বা সেটা কোথা থেকে সংগ্রহ করতে হবে, এটা প্রথম প্রশ্ন। আচ্ছা আর হচ্ছে স্যার আমি আচ্ছা আরেকটা আচ্ছা স্যার, আর গ্রুপে কিছু প্রশ্ন আপনি যখন বলেছিলেন তখন আমি লিখেছিলাম স্যার, সেইগুলোর উত্তর যদি আপনি আমি ওইটা প্রশ্নগুলো হালকা পাতলা আমি করতেছি। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে অনাপত্তি এনওসি যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কিংবা সরকারি কোনো জব করে সেখান থেকে যে মানে এনওসি বা অনাপত্তি পত্র আনতে হবে, ঠিক আছে। এখন কথা হলো এটা ওই যে ওইখান থেকে আপনার দিয়ে দেয় যে আপনি ভাইবে দিতে যাবেন, আপনি অনাপত্তি পত্র এনওসি নিয়ে যায়, এটা নর্মালি এরা সবাই জানে, ঠিক আছে, যারা সরকারি প্রতিষ্ঠান। ওইখানে মনে করেন আপনি যদি কোনো জেলা থেকে আনেন এসপি থেকে, তাহলে আপনার এসপি থেকে আনতে হবে, তারপর আপনি কোনো যদি যার আন্ডারে আপনি আনবেন তার আন্ডার থেকেই আনতে হবে, ওইখানের যে প্রধান, ঠিক আছে, আপনার ডিপার্টমেন্ট বা আপনারই তার কাছ থেকে আনতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ স্যার কোনো ক্ষেত্রে যদি কর্মরত থাকে তাহলেই এটার প্রয়োজন আছে, কর্মরত না থাকলে তাহলে দরকার নেই। এখন মনে করেন কেউ প্রাইভেটে জব করে, এটা এত আহামরির দরকারও নাই, কারণ দরকার কি এত ঝামেলা বাড়িয়ে, সে তো আপনার মানে এই অনাপত্তি পত্র হলো কি যে আপনি যখন চাকরি আপনার হয়ে যাবে তখন তারা যদি না ছাড়ে আবার আপনাকে, বুঝলেন, এই এর জন্য মানে আপনার আটকে রাখবে, উল্টাপাল্টা বলবে, আপনার নাম ই করে দিবে, তখন আপনি সে যদি অনাপত্তি দিয়ে যে এখানে যদি চাকরি তার হয়ে যায় তাহলে আমরা বাধা দিব না, এটা পুলিশও জানলো আর আপনিও জানলেন। এই আবার আমার এমন আছে যে আপনি কোথায় জব করেন, তখন আপনি মনে করেন কোথাও জব করলেন, ভাই গেলেন, তখন আপনি তো জব করেন, তাহলে অনাপত্তি পত্র আনছেন কি, তখন এরকম প্রশ্ন করতে পারে, বুঝলেন না, যেহেতু এটা নিয়ে যেতে বলছে। তবে প্রাইভেট বা এখন আছে যে যারা প্রাইভেটে জব করে বা অন্য জায়গায় নর্মাল কোনো জায়গায় জব করে, তারা এই জবের কথা উল্লেখও করে না, তো উল্লেখ না করলে দরকার নেই এই অনাপত্তি পত্র না আনার, ঠিক আছে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, অবিবাহিতের কোনো সনদের প্রয়োজন রয়েছে কিনা? এইটা ভাই না, এটা দরকার নাই, এটা হলো যখন ভেরিফিকেশনে যায়, যখন সন্দেহ হয়, পুলিশরা এটা অনেক সময় এটা নেয়, যে অনেক সময় এটা মেয়েদের ক্ষেত্রে ওটা অনেক সময় ই করে, বা কোনো সময় যদি খুব বেশি আলোচনা সমালোচনা উল্টাপাল্টা হয় তখন অনেক সময় এটা জাস্ট রাখলে ভালো হয় আর কি, ঠিক আছে। এখন এটা জাস্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। ওকে আচ্ছা, এরপর ইফতেখার আহমেদ তো একবার কথা বললে, রাশেদুজ্জামান। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই। স্যার আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আর কি, ত্রিপলি স্যার, তো স্যার ওখানে যদি প্রশ্ন করে যে আপনি এখানে কেন ত্রিপলি ইঞ্জিনিয়ার? ত্রিপলিতে অনেকেই ত্রিপলির এখান থেকে এখানে আসছে, ঠিক আছে, আপনি বলবেন যে স্যার আসলে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে কোন সাবজেক্টে পড়লাম তার উপর বেস করে, তো আসলে আমরা তো আমাদের বাবা মা যা বলে সেই অনুযায়ী পড়াশোনা করি, কিন্তু আমার স্বপ্ন ছিল স্যার পুলিশ হওয়া,
তো ত্রিপলিতে আমার বাবা মা চেয়েছিল যে আমি ওই সাইডটায় যাই, ঠিক আছে, আপনি বললেন সমস্যা কি, তো কিন্তু আমি নিজে বুঝতে পারলাম, এখন ডিসিশন মোটামুটি আমি নিজে নিতে পারছি স্যার। বাবা মাও এখন আমার বিষয়েই হচ্ছে, এবং পুলিশে স্যার আমার যেহেতু স্বপ্ন ছিল পুলিশের গায়ে জড়ানোর জন্য, তো সেক্ষেত্রে আমি স্যার এখান থেকে আমি হতে চাই। এবং স্যার ত্রিপলি পড়লে আমার এখানে একটা সুবিধা আছে। তারপর আপনার সাবজেক্টের যে বিষয়গুলো আছে, যে স্যার বর্তমানে তো প্রযুক্তির যুগ, টেকনোলজিক্যাল যুগ, আমাদের পুলিশের অনেক সাইবার টাইপের অনেক ইউনিট আছে, সেখানে আমি স্যার মানে এই বিষয়টা পড়েও আমি সেখানে অনেক কিছু কাজে লাগাতে পারবো। তারপরে আপনি এটা বলতে পারেন, আপনার যে বোনাস পয়েন্টগুলো আছে তখন সেটা আপনি তুলে ধরলেন, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইফতেখার আহমেদ আবার কিছু বলবেন? জি স্যার, বলার তো ছিল বাকি। স্যার আমাদের ফার্স্ট ভেরিফিকেশনে তো অনেকগুলা সার্টিফিকেট নিয়ে গেছে, এখন আমরা ভাইভাতে কি জিনিসগুলা মানে কি সার্টিফিকেট বা কি নিয়ে যেতে হবে যদি এটা বলেন। ভাইভাতে এগুলো তো আপনি নরমাল জানেন যে মানে মূল সার্টিফিকেটগুলো নিতে হবে, এসএসসি এইচএসসি, তারপর আপনার অনার্স মাস্টার্স, তারপর আপনার কম্পিউটার সার্টিফিকেট যেটা ছিল ওইটা নেবেন, ঠিক আছে। আর আপনার আপনি যে ডকুমেন্টগুলো যদি আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো যদি দিয়ে থাকেন সেইটার মানে মূল সনদগুলো নিতে হবে। তারপর আপনার অ্যাডমিট কার্ড নিতে হবে, ঠিক আছে। এই তো এইগুলোই তো, আর তো তেমন কিছু। আর এনওসি যদি থাকে এনওসিটা নেবেন। স্যার থানায় তো মেবি দিয়ে দিছিলাম, এখন ওইখান থেকে কি চাইলে দিবে নাকি ওরা মেইন কপি দিয়ে দিবেন রে ভাই? স্যার মেইন কপি না, ফটোকপি দিছি, বাট এখন কিছু তো আছে যেমন কয়েকটা মেইন দিয়ে দিছে, ওগুলা কি চাইলে নেওয়া যাবে এখন নাকি ওরা অন্য কোথাও? আমি তো বুঝি না এই মেইন কপি আপনি কেন দিতে যাবেন, কোন আপনি আমি বললাম আর আপনি মেইন কপি দিয়ে দিবেন? এখন এগুলো আপনি সেখান থেকে সংগ্রহ করেন, আর এই ধরনের বোকামি তো করা ঠিক না। মেইন কপি আপনি কেন দিবেন? আপনি সবকিছুর ফটোকপি দিবেন, ঠিক আছে। এগুলো তো এখন ওগুলো এনে নেন, ঠিক আছে। এগুলো মেইন কপি সেও বা কেন কিভাবে নিল আমি তো এটা বুঝলাম না। যাই হোক, এরা কি থানাতেই রাখে নাকি থানা থেকে অন্য কোথাও জমা দিয়ে দেয় পুলিশ হেডকোয়ার্টারে এরকম কিছু? না ওরকম জমা দেয় না, এগুলো জাস্ট তাদের ভেরিফিকেশনের জন্য, এগুলো কিছু না। আপনি একটু যাই খোঁজ খবর নেন। ওকে, তাহলে আমরা আর প্রশ্ন তো শেষ হচ্ছে না ভাই, আমি তো শেষ করতে যাচ্ছি। শরীফুল ইসলাম বলেন তো দ্রুত। শরীফুল, আচ্ছা, রুহুল আমিন। হ্যালো, জি ভাই আমি বলছিলাম। হ্যালো, হ্যাঁ শরীফুল বলেন। রুহুল আমিন বলছেন না শরীফুল? আমি রুহুল আমিন। আচ্ছা, রুহুল আমিন আগে বলেন, শরীফুলের পরে বলেন। হ্যাঁ, রুহুল আমিন বলেন। আমি বলছিলাম যে আমি 2020 সালে অনার্স শেষ করেছি, কিন্তু মাস্টার্সটা করিনি। আর ভাই ওরা কি জিজ্ঞেস করবে যে আপনি মাস্টার্স কেন করেন? স্যার আসলে আমি বিভিন্ন কারণে আমি চাকরি বা অন্যান্য প্রস্তুতি নিতে গিয়ে আমি মাস্টার্স করিনি। আর মাস্টার্সটা স্যার যেহেতু দরকার হয় না, বহু চাকরি পরীক্ষাগুলোতে দেওয়ার জন্য মাস্টার্স দরকার হয় না, তাই আমি করিনি। এটা নিয়ে প্রশ্ন করবেও না, সমস্যা নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রুহুল আমিন এবার বলেন। ওই যে শরীফুল বলেন। স্যার আমি শুনলাম অনেকের কাছে ফোন করে ভেরিফিকেশন করতে, আবার কাগজপত্র জমা নিচ্ছে অনেকের থেকে। আমার কাছে তো কোনো ফোনও করলো না, বা আমি ইউনিয়ন পরিষদের মেম্বারের থেকে খবর নিলাম, তাদের কাছেও কোনো ফোন টোন করেনি এখনো। শুনেন, এটা কোনো ফ্যাক্টর না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভেরিফিকেশন হয়। কেউ কাগজপত্র নিয়ে করে, কেউ জেনে বুঝে করে, কেউ পাশ থেকে করে, কেউ এমনি নর্মালি দিয়ে দেয়। মোটামুটি জানতে পারছে যে হ্যাঁ আছে, ঠিক আছে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক নিয়ম। তারপর এমন জেলা, আপনার জেলায় কি ভেরিফিকেশন হয়েছে, বা আপনার থানায় কেউ যদি টিকে তাদের কি হয়েছে? আমি খবর নিয়েছি স্যার, বগুড়া জেলায় মোটামুটি কারো হয়নি এখনো। ও, তাহলে আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, আপনার জেলায় আসলে হয় নাই, বুঝলেন? ওকে, এটা তো কোনো সমস্যা না এখন দেখেন যে অন্য, এখন আপনার জেলায় বা আপনার থানার কারো হচ্ছে, আপনার হচ্ছে না, তখন আপনি এটা নিয়ে টেনশন করতে পারেন। নাহলে আপনি টেনশন কেন করবেন? ধন্যবাদ স্যার। আচ্ছা, মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা পিইটির সময় যে সব ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে গেছিলাম, আমরা কি ভাইভাতে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাব আবার? হ্যাঁ, ওই ডকুমেন্টগুলোই তো চেয়েছে। আপনারা একটু ওই যে সার্কুলারটা আবার পড়বেন, ভাই কি কি নিতে হবে না নিতে হবে, ওই সার্কুলারে আবার সব কিছু খুব সুন্দর করে দেওয়া। ভাই এগুলো নিয়ে আপনারা কনফিউজড হবেন না, এটা নিতে হবে ওটা নিতে হবে এমন কিছু না। মেইন বিষয়গুলো যেগুলো ওইগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এখানে এই যেগুলো আপনি মাঠে নিয়েছিলেন, ওগুলোর কিছু বিষয় আপনার নাও নেওয়া লাগতে পারে, যেমন এই যে অভিভাবকের সম্মতিপত্র, এটা সেটা, এগুলো তো নেবেন না, তাই না? যেগুলো আপনার বিষয়গুলো আছে সেগুলো নেবেন আর কি। ওকে, দীপঙ্কর। নমস্কার।
হ্যাঁ নমস্কার, বলো ভাই। আমি আমার জেলা থেকে একজনের সন্ধান পেয়েছি, যে মানে পরিচিত একজন, যে আমার সঙ্গে কম্পিউটার পরীক্ষা দিয়েছিলেন। তো ওনার কাছে জিজ্ঞেস করলাম, ওনারও ভেরিফিকেশন হয়নি। তো দ্রুত দেখলাম এর ভেরিফিকেশন হচ্ছে, ওর ভেরিফিকেশন হচ্ছে। আমরা গোপালগঞ্জে এখনো মনে হয় না ভেরিফিকেশন হচ্ছে। আর এগুলো নিয়ে আপনি গোপালগঞ্জ জেলা নিয়ে এত টেনশন করেন না, তো হইলে তো আপনি এমনি জানতে পারবেন। আর এমন না যে আপনাকে উল্টাপাল্টা কিছু বলে দিবে, এখানে এগুলো নিয়ে ভাবার কিছু নাই, বুঝলেন? মানে ওইটা নিয়ে একটু টেনশন হচ্ছে যে সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না, আমি ঠিক আউট অফ সিলেবাস। আসলে এগুলো এই যে ভেরিফিকেশন আর পুলিশের চাকরি, এগুলো একটা একই সমপরিমাণে টেনশন, সমানুপাতিক, ঠিক আছে, সমানুপাতিক। এগুলো নিয়ে টেনশন না করাই ভালো। আমিও টেনশন করছি, আপনিও করবেন, যারা আসবে তারাও করবে, ঠিক আছে? ওকে, আমি আসলে মনে করছি যে রিটেনে যাদের বেশি মার্ক এরকম কোনো বিষয় আছে। আরে ওরকম বিষয় নাই। এখানে কি বলে দেয় যে ভাই ওর মানে এই কয়জনের ভেরিফিকেশন হবে, বাকি কয়জন হবে না? তাহলে তার ভাই বেনিত না, না? আচ্ছা, তনয় কর্মকার। নমস্কার স্যার। হ্যাঁ বলেছিল স্যার, কিন্তু এই কোনো মেসেজ আসেনি। এর পরবর্তীতে স্যার কোনো কিছুতে সমস্যা হবে কি না? না না, এগুলো মেসেজ অনেক সময় টেকনিক্যাল কারণে অনেক সময় নাও আসতে পারে, এগুলো কোনো সমস্যা নাই ভাই। ওকে, ভাইবার আগে তো স্যার একটা মেসেজ আসবে, সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং সেখানে অ্যাডমিট কার্ড নামানোর একটা দিক নির্দেশনা থাকবেই। না না, ভাইবের ক্ষেত্রে কি আবার অ্যাডমিট কার্ড নামানো লাগবে? এটা তো আমি তো কনফিউজড হয়ে গেলাম আপনার কথা শুনে। আমার মনে হয় এই অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই হবে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, নমস্কার। আচ্ছা আচ্ছা, ওকে। আমি এখন আপনাদের মোটামুটি আমার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এসআই সার্জেন্ট আমার মিশন, সেখানে কিছু প্রশ্ন করেছে, ওইখানে আমি কিছু উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, সার্কুলারে দেখলাম স্যার, ভাইবার ক্ষেত্রে স্যার সার্কুলারে দেখলাম ভাইবার ক্ষেত্রে আবার নাকি ওই যে অ্যাপটিটিউড টেস্ট যেটা, ওটা আবার নিতে বলছে ডাউনলোড করে। অ্যাপটিটিউড টেস্ট ওটা ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা যদি ওরকম নির্দেশনা দেয় তাহলে নিতে হবে। আমি আসলে এত খেয়াল করতে পারি না, এগুলো আপনাদের কাছ থেকে শুনি। ওইখানে কি স্যার, ওইখানে কি আবার কোনো রোল নাম্বার থাকে, নতুন করে রোল নাম্বার না? আর না, রোল নাম্বার একটাই আসবে, এখানে নতুন কোনো কিছু আসবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা। আমি এবার একটু আপনাদের এখানে কিছু প্রশ্ন করছে, যদি পুলিশে আসতে চান কেন? এটা পুলিশে ভাই আসতে চাই, এটা একই কথা, যে আপনি কি কারণে আসতে চান সেটা বলবেন। যে স্যার আমার একটা চাকরি দরকার প্রথমত, দ্বিতীয়ত যেহেতু স্যার আমার স্বপ্নটাও ছিল পুলিশের এই গায়ে জড়ানো, তো সব মিলিয়ে দুইটার কম্বিনেশনে বা দুইটার সংযোগে আমি আসলে স্যার পুলিশে আসতে চাই। স্যার আমার একটা চাকরি দরকার, এটা হলো সবচেয়ে বড় কথা স্যার। আর আমি যেহেতু স্যার উচ্চতা সম্পন্ন এবং বডি ফিট আছে, এবং আমি মনে করি আমি পুলিশের জন্য ফিট, এর জন্য স্যার আমি আসতে চাই। এইভাবে করে আপনি বলবেন, আরও সুন্দর করে সাজাতে পারেন। ভাইবার জন্য কি কি পড়তে হবে এগুলো বলছি, ঠিক আছে? যেই সাবজেক্টে নিয়ে অনার্স করেছি সেই বিষয়ে প্রশ্ন করবে। হ্যাঁ, অবশ্যই যে সাবজেক্ট বিষয়ে করছেন সেটা পড়বে। ভাইবার আগের রাত এবং ভাইবার দিন সকালে করণীয় কী কী, আগের রাত এইগুলো নিয়ে আমি পরবর্তী সময় আপনাদের ভিডিও করবো। আগের রাতে কী করবেন, মাথা ঠান্ডা রাখবেন এবং খুব সুন্দর করে আপনি গুছগাছ যেগুলো আছে, মানে আপনি যেভাবে যেতে চান সব কিছু গুছিয়ে রাখবেন, ডকুমেন্ট গুছিয়ে রাখবেন, এবং আগে আগে যাবেন, যাতে কোনোভাবে আপনি ঢাকাতে যেহেতু আপনার গুলিস্তানে ভাইবা হবে, সেখানে আপনি যাতে দ্রুত যেতে পারেন। তারপর বলছে স্যার কোশ্চেন কি একজনেই করে ভাইবা বোর্ডে? না, কোশ্চেনে আপনার এখানে একটা বোর্ডেই থাকে, ওখানে 3-4 জন থাকে, ঠিক আছে? 3-4 জনই করবে আপনাকে। ওকে, তারপর বলছে অস্ত্র নিরস্ত্রের মধ্যে পার্থক্য কি? এটা আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সশস্ত্র বা নিরস্ত্র, অস্ত্র আর নিরস্ত্র না, ঠিক আছে? সশস্ত্র এবং নিরস্ত্র। সশস্ত্র হলো যে এটা আপনার যে যারা কনস্টেবল সাধারণত সশস্ত্রতে ঢুকে, ঠিক আছে? আবার যেমন সার্জেন্টও কিন্তু সশস্ত্র, ঠিক আছে? কিন্তু এই যে আপনারা যারা এখানে যারা আছেন সেটা হলো নিরস্ত্র। নিরস্ত্র মানে কি, আপনার তদন্ত ক্ষমতা, তারপর আপনি পুলিশের থানায় চাকরি করা বা অন্যান্য যে বিষয়। নিরস্ত্র হলো কি, যে এই বিষয়টা পুলিশের যে নিরস্ত্র সাইড, সেখানে তদন্তর অধিকার থাকে। থানায় যারা চাকরি করে বা আমরা যারা আছি এরা হলো নিরস্ত্র। এবং আমাদের দেখবেন যে আপনি পুলিশের অনেক ব্যারাক থাকে, সেখানে দেখবেন অনেক এসআই থাকে, কিন্তু তারা ব্যারাকে থাকে, তারা বিভিন্ন পিটি করায়, এটা সেটা করায়। এরা হলো সশস্ত্র, মাঠের যে দাঙ্গা পুলিশ বা মাঠে যে থাকে বা ব্যারাকে যারা থাকে, যারা গুরুত্বপূর্ণ প্রয়োজনে জাস্ট মানে সরকারের শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে, এরা হলো সশস্ত্র পুলিশ, ঠিক আছে? ওকে, আপনি নিজেকে কোন পদের কেন এই পদের জন্য যোগ্য মনে করেন? কারণ আমার স্যার, আমি এই পুলিশে যে সার্কুলারে যে যোগ্যতা চাওয়া হয়েছে, যার উচ্চতা বা অন্যান্য বিষয়গুলো আমার আছে, এবং আমি মনে করি আমি এই চাকরিটা করতে পারবো। তারপর আমার নিজেরও একটা দরকার স্যার, এবং আমি এই পুলিশ হওয়ার জন্য মানে যে ডকুমেন্ট বা রিকোয়ারমেন্ট চেয়েছে সেগুলো আমার আছে বলেই আমি স্যার এ পর্যন্ত আসতে পেরেছি।
স্যার এর জন্যই আর কি। তারপর আপনার কেন এই পদের জন্য নির্বাচন করব, এইগুলো ভাই যে স্যার আমি মনে করি যে স্যার আমি পুলিশে যে কাজ করার দরকার আমাকে পর্যাপ্ত ট্রেনিং বা দিলে পর মানে যতটুকু ঘাটতি আছে সেগুলো আমি পূরণ করে আমি এই করতে পারবো, এরকম করে আপনি নিজের মতো করে লিখবেন। আপনার 3টি ভালো খারাপ দিক বলুন, এগুলো আপনি নিজেই জানেন যে ভাই আপনার ভালো দিক কি। এখন খারাপ দিক তো আর একদম সরাসরি খারাপভাবে বলা যাবে না। খারাপ দিক আপনি বলবেন যে স্যার আমার একটু ধৈর্য কম, স্যার আমি মানে এমনভাবে বলবেন যেটাও আপনার খারাপ দিকও না ঠিক, এরকম করে খারাপ দিকগুলো উপস্থাপন করবেন। স্যার আমার একটু ধৈর্য কম, তারপর স্যার সেটা আমি চেষ্টা করব নিজেই করার জন্য। স্যার আরেকটা বিষয় হলো স্যার এরকম আপনি ভাইবা 2-1টা বইবে আপনি খুঁজে বের করবেন, এরকম যে এমনভাবে খারাপ দিকগুলো বলবেন যেটা আপনার নেগেটিভ, একদম মারাত্মক নেগেটিভভাবে ইমপ্রেস না হয়। প্রতিদিন খবরের কাগজ পড়েন কিনা, হ্যাঁ আপনি পড়েন, তখন প্রথম আলো এই বিষয়টা আপনি বা এখন থেকে তো আপনাদের পেপার পড়তেই হবে, তাই না? যারা চোখ ব্যবহার করে, চোখে চশমা দিয়ে ভাইবার রুমে গেলে কি কোনো না, এটা নেগেটিভ ইফেক্ট করে না। আপনাকে যদি পরিবার থেকে দূরে পোস্টিং দেওয়া হয় তাহলে আপনার পরিবারের খেয়াল কে রাখবে, এগুলো ভাই সাধারণত করবে না। স্যার পুলিশের পরিবার, স্যার আমি এটা হলো কি স্যার আমি আমার যত বর্তমান আধুনিক যুগ স্যার, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমি অবশ্যই খোঁজখবর রাখবো। এবং আপনার যদি ভাই থাকে তাহলে বলবেন আমার ভাই আছে, তো তাদেরকে জাস্ট আমি অর্থনৈতিক বা অন্য সাপোর্টগুলো দিলেই হবে, এরকম বলবেন। আর যদি না হয় যে স্যার আমি আমার পরিবারকে নিজের কাছে নিয়ে আসবো যেখানেই পোস্টিং হোক না কেন, এইরকম। ভাইবার জন্য কি কি কাগজপত্র বাধ্যতামূলক, পোশাকের ক্ষেত্রে এগুলো বলছি, কাগজ কি কি লাগবে বলছি, এগুলো মোটামুটি অ্যাডমিট কার্ড কি রিটার্নেরটাই থাকবে, আপাতত জানি রিটার্নেরটাই লাগবে। এখন একজন বললো নতুন করে নাকি নামাতে হবে আবার। ভাইবা বোর্ডে কি কোট টাই পরে যেতে পারবে? কোট টাই পরতে পারেন, কোটটা যেহেতু গরমের সময় এখানে পরতেও পারেন নাও পরতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমার সাবজেক্ট অর্থনীতি, সেক্ষেত্রে আমাকে যদি জিজ্ঞেস করে অর্থনীতির সাথে পুলিশের সম্পর্ক কি, তাহলে কিভাবে বললে সবচেয়ে ভালো হবে? ভাই আমি তো আর অর্থনীতি সাবজেক্টে পড়ি নাই, এখন কিভাবে বলবেন? আপনি বলবেন যে স্যার পুলিশে অর্থ শাখা নামে একটা শাখা আছে, মানে আপনার ফিনান্সের এসপি ফিনান্স প্রত্যেকটা ইউনিটে বা অর্থ শাখা অর্থ বিভিন্ন করে, সেই ক্ষেত্রে আপনি এটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। কিংবা স্যার হিসাব নিকাশ, তো দুনিয়া তো সেই হিসাব নিকাশের খেলা, তো সেক্ষেত্রে স্যার আমি রেশনের স্টোর বা অন্যান্য অনেক জায়গায় আমি কাজ করতে পারবো, এক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ মানে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে পারি। আপনি অর্থনৈতিক বিষয়ে অনেক জায়গায় পুলিশের এই বিষয়গুলো আছে, এগুলো আপনি করতে পারবেন। তারপর দেখেন ভাই ফর্মাল শার্ট প্যান্ট সম্পর্কে এগুলো বলছি, কী কী কাগজপত্র লাগবে এটা বলছে। অনার্সের মার্কশিট কি দরকার পড়বে নাকি? এটা অনার্সের মার্কশিট দরকার নাই, শুধু সার্টিফিকেট হলে হবে। ভেরিফিকেশনের পিতামাতা আইডি কার্ড যাচাই করা হয় কিনা, এটা যাচাই করা হয়, ঠিক আছে। যদি একটু হালকা পাতলা সমস্যা থাকে এগুলো আপনারা চেয়ারম্যানের কাছ থেকে একটা নিয়ে আসবেন যে অমুকও যে ব্যক্তি তমুকও তেমন ব্যক্তি, এরকম করে একটা করবেন। ভাইবার ডেট, হ্যাঁ ভাইবার ডেট আপনার জুলাইয়ের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে, 5 বা 7 তারিখের মধ্যে। আচ্ছা ওকে, ঠিক আছে। মোটামুটি আপনাদের কি DVM পড়ে ডাক্তার হয়েও কেন এসআই হতে চায়, এইগুলোর ক্ষেত্রে ওই যে ড্রিমটাকে আপনি বেশি ফোকাস করবেন, আপনি পোশাকের গায়ে জড়াতে চান এটাকে বেশি ফোকাস করবেন, ঠিক আছে। ওকে আচ্ছা, চেষ্টা করলাম আপনাদের ভালো একটা সেশন পরিচালনা করার জন্য। তো যদি কোনো হালকা একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই পরবর্তী সময় আপনার বন্ধুবান্ধব যারা ভাইবা দিচ্ছে তাদেরকে এই গ্রুপের লিঙ্কটা শেয়ার করে দিবেন, আমি এটা ইউটিউবে পোস্ট করব, সেখানে আপনারা করবেন। এবং আমার গ্রুপ আছে এসআই সার্জেন্ট অন মিশন, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এমনি গ্রুপ আছে, পেজ আছে, সেখানে আপনারা আমাকে ফলো করে দিয়ে রাখতে পারেন, সমালোচনাও করতে পারেন নাও করতে পারেন। আর পরবর্তী সময় আপনারা যদি ভাইবা বা মক ভাইবা দিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই নম্বরেই। তো সবাই এত সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আমিও চেষ্টা করেছি আপনাদের একটা ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো ভর্তি হন কিংবা না হন সেটা বিষয় না, আপনারা সবাই ভালো কিছু করেন, যে কষ্ট করবেন, যে পরিশ্রম করবেন সে যেন চাকরিটা হয় তার। আপনারা যেন ওই বর্তমানে 3170 জন আছে তার থেকে 800 জনের মধ্যে আপনারা যেন চলে আসতে পারেন। আমার এখানে যারা ক্লাস করছেন বা ভিডিওটা দেখেছেন বা মোটামুটি তারা যেন সবাই মোটামুটি একটা ভালো জায়গায় পৌঁছান। এবং শেষ পর্যন্ত আমার নামটা হালকা হলেও যদি একটু বলেন, হ্যাঁ, তাহলে আমি এইটুকুই আমার আর কি। মোটামুটি যত যা কিছুই বর্তমান সময় আমি 1020 টাকা নিচ্ছি বা এই যে কোর্স করাচ্ছি, এটা কিছু না ভাই, এগুলো জীবনে কিছু না। অনেকে অনেক কিছু নেগেটিভ কথা বলে, ব্যবসায়িক এটা সেটা উল্টাপাল্টা, ভাই এটা আমার এর ভিতর দিয়ে মূল কথা হলো আপনাদের এই বর্তমান সময় এইগুলো কোনো বিষয় না, বিষয়টা হলো আপনারা সফলতা
অর্জন করেন, সেই বিষয়টাই আমি কামনা করি। দেখবেন যে পরবর্তী সময় বুঝতে পারবেন যে আমার বিষয়টা কি ছিল। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষবার যদি কোনো কিছু বলতে চান, একদম শেষ সময়ে আমরা চলে এসেছি, আমি আর 20 থেকে 30 সেকেন্ড আছি। হ্যাঁ স্যার, লাস্ট একটা ছিল, সেটা হচ্ছে স্যার মেডিকেলে আপনার প্রধান কোন এগুলো ফোকাস করে, সেটা যদি একটু মেডিকেল কি বিষয় বলেন? মানে মেডিকেলের ক্ষেত্রে আপনার প্রধান কোন দিকগুলো ফোকাস করে আর কি? মেডিকেলের মূল বিষয় হলো আপনাদের ওই যে হেপাটাইটিস বি, তারপর ওই যে ক্যান্সার, এইডস, এই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর চোখের যে পাওয়ার সমস্যা, চোখের সমস্যাটা, এই বিষয়